দুপুরবেলা অনেকটা বেলা হয়ে গেছে, আমি খাইতে বসছিলাম। আমি আজ পর্যন্ত এই কথা কারোর বলিনি, কারোর না। আমার হাজবেন্ড কি আমার অনেক আপনজন আছে। আমার জীবনে আমি এতখানি বড় হয়ে গেছি, আমি হারাইছি 20 বছর বয়সে। ওই দিনের মতো কঠিন দিন আমার জীবনে আসেনি। ওনার বয়স কত হবে, 25-26 বছর হবে। তো এত বড় বয়সে মানুষ, উনি ক্লান্ত হয়ে গেছে আমাকে মারে। তো বললো, তুই বাড়িতে যেতে পারবি না, যতদিন আমার টাকা শোধ না করতে পারবি তুই এতদিন বাড়িতে যেতে পারবি না। মাফ করছেন ওদেরকে মন থেকে? কোনোদিনও না। কুমিল্লা দাউদকান্দি এতটুকুই আমি মার মুখে শুনছি। কুমিল্লা দাউদকান্দি আপনাদের বাবা, আমি বুঝার হয়ে দেখছি বাবা অসুস্থ। আচ্ছা তারপরে এই বিছানায়, তারপরে কিছুদিন পরে বাবা মারা যায়। আচ্ছা, মানে এটা আপনার স্মৃতিতে আছে? হ্যাঁ, একটা স্মৃতিতে আছে। বাবা মারা গেছে, আমার হাত দিয়ে বাবার মুখে পানিও দেওয়া হয়েছে মৃত্যুর সময়। বয়স কত তখন আপনার? তখন 6-7 বছর। আমি তো বলতে পারি না যে বয়স কত এটা বলতে পারেন না। আপনার ভাই বোন কি ছিল আরো? হ্যাঁ, আমার ভাই বড়, সবাই বড়, আমি সবার ছোট। আচ্ছা, কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 4 ভাই 3 বোন। 7 ভাই বোন। আচ্ছা, আমি সবার ছোট। বাবা মারা গেলেন, তারপরে বাবা মারা যাওয়ার পরে মার সাথে অনেক জায়গায় গেছিলাম। আমার বড় ভাই ঢাকা থাকতো, ঢাকায় আসছিলাম, আবার মামার বাসায় গেছিলাম, খালার বাসায় গেছিলাম। মারা যাওয়ার কিছুদিন পরে মানে এক দিন যেখানে মা গেছে আমার সাথে নিয়ে গেছে, আর অন্যান্য সময় বোনের কাছে রেখে যেত। আর মারা যাওয়ার পরে ওই মার সাথে নিয়ে যেত। তো নিয়ে গিয়ে কি করতো? এই ঘুরতে গেলে আর কি, খালার বাসায় যেত, মামার বাসায় যেত, এতটুকুই। বাবা কি করতো? এটুকুই আমার মনে আছে আর কি। বাবা কি করতো? বাবা কি করতো এটা আমি জানি না, আমি তো বুঝার হয়ে দেখছি না অসুস্থ। ভাইয়েরা কাজ করতো। ঘর বাড়ি কেমন ছিল? ঘর ছিল 2টা, চৌরি ঘর ছিল। চৌরি ঘর বলতে? এই টিনের ঘর, দোচালা ঘর বলে। দোচালা ঘর বলে, হ্যাঁ। ওটা 2টা ঘর ছিল, একটা ঘরে আমার ভাই থাকতো, আর একটা ঘর মানে আমি আপনাকে জিজ্ঞেস করছি এই কারণে যে পারিবারিক সচ্ছলতা কেমন ছিল এটা জানার জন্য। অভাব ছিল কিনা, মানে সচ্ছল? মোটামুটি, খুব একটা ভালো না আর খুব একটা খারাপও না, মোটামুটি। বলেন তারপর আমার ভাই, সব ভাই তো কাজ করতো। ছোট ভাই নৌকা চালাতো। আমাদের নৌকায়, আমাদের এই গ্রামের পশ্চিম দিকে একটা নদী আছে, তো ওই নদীতে আমাদের নৌকাই চালাইতো। নাম মনে আছে নদীর নাম? নদীর নাম আমি জানি না। নদীর এপার ওপার করতো? শুধু এপার ওপার করতো। একটাই নৌকা ছিল, ওটা আমাদের। আচ্ছা, ওইখানকার সময়। ওকে। তারপরে যখন বাবা ওর কিছুদিন পরে মারা গেল, মারা যাওয়ার পরে মার সাথে ঢাকায় আসছিলাম ভাইয়ের বাসায়। ভাইয়ের সাথে দেখা করলাম। তো ভাইয়ের সাথে দেখা করে ভাইয়ের বাসায় গেছি। ওইখানে একটা নদীর নাম আমার মনে আছে, ভাই যেখানে থাকতো, যেখানে কাজ করতো, একটা দোকান ছিল, দোকানে ভাই কাজ করতো। তো ওখানকার নদীর নাম মনে আছে? হ্যাঁ, ওই যেখানে কাজ করতো ওটা ঢাকাই। হ্যাঁ, ওটা বুড়িগঙ্গা শুনছিলাম মার কাছে। এটা আমি লিখি নাই, কিন্তু আমি মার কাছে যখন ওই যে ভাইয়ের সাথে দেখা করে যখন ভাইয়ের বাসায় যাওয়ার জন্য নদী পার হয়েছে, তখন যেন আমি শুনছিলাম মার কাছে এটা বুড়িগঙ্গার নদী। তো তারপরে ভাইয়ের বাসায় গেলাম। ভাইয়ের বাসায় যাওয়ার পর, ভাইয়ের বাসায় আসতেন গ্রাম থেকে? হ্যাঁ, গ্রাম থেকে। কত দূর ছিল, কিভাবে আসতেন? এই কুমিল্লা থেকে। কুমিল্লা এটা আমার জেলা, এটা আমি শিওর। ও, কুমিল্লা আপনার জেলা? কুমিল্লা থেকে ঢাকায় আসতেন? কুমিল্লা থেকে ঢাকা আসছি। কুমিল্লা কোথায় এটা? কুমিল্লা দাউদকান্দি, এতটুকুই আমি মার মুখে শুনছি। কুমিল্লা দাউদকান্দি আপনাদের বাড়ি? দাউদকান্দি তো এটা বোধহয় একটা থানা পড়ে, থানা বা কিছু একটা। দাউদকান্দি তো গ্রাম না? এতটুকুই শুনছি। আচ্ছা, থানা বা উপজেলা। হ্যাঁ, এই দাউদকান্দিতে আপনাদের বাড়ি, কুমিল্লা দাউদকান্দি। কিন্তু গ্রামটা কোন গ্রাম এটা আমি জানি না। বাবার নাম কি? সিরাজ। মায়ের নাম? রোশনা। আর বাবা মার নামটা মনে করেন আমি একজনের যার কাছ থেকে শুনছি, এর জন্য আমি এটা ছাড়তেও পারি না। আবার মনে করেন খুব একটা ওই যে ভাই বোনের নামটা যতটা শিওর, এতটা শিওরও না। আচ্ছা, মানে বাবা মার নাম নিয়ে সন্দেহ আছে? একটু সন্দেহ আছে, কিন্তু আমি এটা ছাড়তে পারি না। আমার মনে হয় আমার এটা শেখানো হয়েছে। একজন লোক আছে আমাদের বাড়ির সামনে, উনি সবসময় আমার সাথে ফাজলামি করতো, তোর বাবার নাম মার নাম এইটা। তখন আমি আবার ওনার পছন্দ করতাম না, ওনার কথা বিশ্বাস করতাম না। তখন আল্লাহ জানে, এখন আমি ওইটাই ধরে। সিরাজ অথবা রওশন? হ্যাঁ, সিরাজ রওশন। রওশন হচ্ছে মায়ের নাম, বাবার নাম সিরাজ। হতেও পারে, নাও পারে, একটু সন্দেহ আছে। ভাই বাচ্চু, মনির, শাহজালাল, নুরু, বোন হচ্ছে আসমান নার্গিস। আচ্ছা, বলেন তো কি হয়েছে তারপরে? শুধু বড় ভাই ঢাকা থাকতো। যখন কুমিল্লা থেকে আসার পরে ভাইয়ের বাসায় গেছি, নদীটা পার হইলাম, তারপর এক রাত ছিলাম। ভাইয়ের বাসা বলতে কি ভাই তখন বিবাহিত? হ্যাঁ, আমার 2 ভাইয়ের বিয়ে হয়ে গেছিল তখন। আচ্ছা, 2 ভাইয়ের বিয়ে হয়েছিল। বড় ভাইয়ের ওনার বউ ছিল। তারপরে এক রাত ছিলাম, থাকার পরে পরের দিন আবার আমরা গ্রামে চলে গেছি। বড় ভাইয়ের বাসা কোথায় ছিল? ঢাকাতেই, বুড়িগঙ্গার সম্ভবত আশেপাশেই। ওকে, তারপর এক রাত থেকে তারপরে দেশের বাড়ি চলে গেলাম। চলে যাওয়ার পরে কিছুদিন পরে দেখি মা অসুস্থ হয়ে গেছে। মা অসুস্থ হওয়ার পরে নানু আমার নিয়ে যায় নানুর কাছে।
ওনার কাছে 2 দিন রাখলো, রাখার পরে উনি একজনের কাছে আমার বুঝাই দিল। বললো তোমার খালা হয়, তুমি ওর কাছে যাও। উনি আমার আপন খালা না, আপন না। তা ওনার কাছে বুঝাই দিল। তারপরে তখনই মানে কিছুদিন পরেই, বেশি দিন নেয়নি, বেশি আমি যাওয়ার পরে মা অসুস্থ হয়ে গেল। তারপর গেলাম ওনার বাসায় ছিলাম, মনে হয় 3-4 দিন থাকার পরেই 3-4 দিন থাকার পরেই হয়তো খবর আসছে মা মারা গেছে। এটা কার বাসায় ছিলেন আপনি তখন? ওই আমার নানু একজনের কাছে আমারে বুঝাই দিছে। এই একজনটা কি, আপনাদের কি হয় সম্পর্ক? আমাদের কিছুই হয় না। ওনারা বললো আমার ওনারা খালা থাকতো হয়। কোথায়? ওনারা ঢাকা থাকতো। ওই বাসাতে আপনি থাকতেন? হ্যাঁ। আচ্ছা, তো ওখান থেকে আপনি খবর পেলেন যে মা মারা গেছেন। খবর পাওয়ার পরে কি করলেন? হ্যাঁ, তারপরে মারা গেছে এটা খবর আসলো। খবর আসার পর উনি আমার নিয়ে গ্রামে গেছে, কুমিল্লাতে, গ্রামে। দাউদকান্দিতে। তারপর গ্রামে যাওয়ার পরে পরে আমার এক খালার কাছে আমার বুঝাই দিচ্ছে, উনি আমার আপন খালা। এই খালার নাম কি? আমি জানি না। আচ্ছা, আপন খালার মানে কাছে আমি খালা কি জন্য বলি, ওনার সাথে আমার নানুর সাথে চেহারা হুবহু মিল। না, সেটা ঠিক আছে, কিন্তু বাড়িতে যাওয়ার পরে কি আপনি দেখলেন যে মা মারা গেছে এরকম কিছু? না না না, আমি যখন খবর আসছে সম্ভবত হয়তো সেই দিনে হইতে পারে, হয়তো মাটি দেওয়া হয়ে গেছে, আমি দেখিনি মারে। পরে কিংবা 2 দিন পরেও হইতে পারে। আমি যেদিন গেছি সেদিন বাড়িতে অনেক মানুষ ছিল। তো মারা যাওয়ার পরেও তো আবার অনেক মানুষজন আসে না, যেদিন হয় খরচ হয়। তো ওই দিন আমি যে বাড়িতে সব অনেক মানুষ দেখছি, কারণ সেটা কি মা ওই দিনই মারা গেছে না 2-3 দিন পরে সেটা আমি জানি না। মানে মা সত্যিই মারা গেছে? সত্যি মারা গেছে। তো আমি ওই খালার কাছে আমার উনি বুঝাই দিল। ওই খালা আমার নদী পাড়ে, নানি তো বাড়িতেই, আমাদের বাড়িতে। তারপরে ওই বাসায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে দেখি অনেক মানুষজন, অনেক বাসায় অনেক মানুষ। তো আমি খেলা করতেছি, আমার কোনো নেই যে মা মারা গেছে, আমার কোনো ফিলিংস নাই, কোনো কষ্ট নেই। তো আমি বসে খেলতেছি। ওই বাবা মারা গেছে সামনে থেকে দেখছি, কিন্তু মারা গেছে আমি দেখিও নাই, আর আমি বুঝিও নাই। পরে আমার জ্ঞানে আসছে, পরে খেয়াল আসছে। তো তারপরে কিছুক্ষণ পরে দেখি আমার নানু আর আমার ভাইয়েরা আরেক রুমে অনেক কথাবার্তা বলতেছে। মানে আমার এই জিনিসটা আমার কানে আসছে যে ভাইয়া আর নানু আমার নিয়ে কিছু বলতেছিল, যে না ভাইয়া বলতেছে না ওরা কোথাও দেওয়ার দরকার নেই, আর আমার নানু কি বারে শুধু বুঝাইতে আছে দিয়ে দাও এই ধরনের কথা। আর আমার ভাইয়া বারে একটুকু আমার মনে আছে নিষেধ করছে, একটুকু আমার কানে আসছে। ভাইয়ের এক ঘরে, আমি আরেক ঘরে, অতটুকু মনে আছে। তারপরে শেষমেশ ভাইয়েরা সেই বুঝাই নিয়ে আমার নিয়ে আসার পরে আমার আবার ওই নানি একদিন রাখে ওই ওনার কাছেই আবার দিয়ে দিল। পরে ওনার কাছে দেওয়ার পরে উনি আমারে নিয়ে আসলো। আমি তখন ওই মহিলার সম্ভবত আমার নানির বাসার থেকে একটু সামনে, সম্ভবত ওই মহিলার মার বাসা, ওইটা মার বাসায় আসে, ওখান থেকে উনি ঢাকা থাকে। যে মহিলার বাসায় ছিলেন ওই মহিলার কাছে আবার দিয়ে দিল নানু? আচ্ছা, তো ওই মহিলার কাছে আমার দিয়ে দিল। ওই মহিলার নাম কি ছিল? আমি জানি না। ওকে, তারপরে আমি যাইতে চাইনি। আমি অনেক অনেক নিষেধ করছি নানুর, আমি যাব না। নানু আমার শুধু বুঝাইতে আছে যাও। আমি কালকে যাই তোমার নিয়ে আসবো। এই কথাগুলো মনে পড়ে, আমি তোমার কালকে যাই নিয়ে আসবো, তুমি যাও। মানে বাচ্চাদের মতন বুঝাইতে আছে, যাও তোমার আমি বড় গাড়ি দিয়ে নিয়ে আসবো, প্লেন দিয়ে নিয়ে আসবো, আমার এরকম বুঝাইতেছে। কিন্তু আমি যাব না। তারপর শেষমেশ আমি রাজি হইলাম, যেহেতু করতেছে। তারপর রাজি হইলাম। তারপর ওনারা আমার নিয়ে আসার পরে বেশ কিছুদিন ছিলাম। থাকার পরে এখন আমি মাঝে মাঝেই ওই খালারা বলতাম আমি বাসায় চলে যাবো। আমি বাসায়, তো উনি বলতো না বাসায় যাওয়া যাবে না, বাসায় যাওয়া যাবো না। যখনই বলতাম উনি এমনি আমার কিছু বলতো না। ওনাদের বাসায় কাজের লোক ছিল 2 জন, এমনি আমার কোনো অযত্নও করতো না, আমার তেমন কিছু কোনো কাজও করাইতো না, রাখতো। ওনার 2টা মেয়ে ছিল, একটা ছেলে ছিল। তো আমি শুধু বাড়ি যেতে চাইতাম, তো উনি করতেন বাড়ি যাওয়ার কথা বললে ওনার মুখ কালো হয়ে যেত। তারপরে আর আমি আর কিছু বলতাম না। যে তারপরে এর মাঝখান দিয়ে একটা ঘটনা হয়েছে, একটা মিথ্যা দোষ আমার ঘাড়ে চাপাই দিছে। তারপরে ওই মিথ্যা দোষটা হইলো, অনেকদিনই ছিলাম, সম্ভবত মাসখানি হবে ওনাদের এখানে ছিলাম। তো আমি আশায় ছিলাম হয়তো কোনোদিন বাড়ি চলে যাব, এই আশাটাই আমার ছিলাম। তো থাকার পরে একদিন ওনারা কোথাও বেড়াইতে গেছে। তো আমি এই বিষয়টা আমি আজ পর্যন্ত কাউরে বলিনি, আজকে আপনারা বলতেছি। আমি কাউরেই বলিনি, যেমন কি যে আমার পাইছে তারও বলিনি। তো ওনার শাশুড়ি ছিল ঘরে, ড্রয়িং রুমে কোরআন শরীফ পড়তেছে, আর ওনারা বেড়াইতে গেছে কোথাও একটা ছেলে মেয়ে নিয়ে। তো ওই শাশুড়ি বলতেছে মানে যে এই আলমারির নিচ এই ঘরটা ঝাড়ু দাও, ওই তোমার খালার ঘরটা একটু ঝাড়ু দিয়ে দাও, অন্য কোনো ঘর না করে শুধু ওই ঘরটাই ঝাড়ু দিয়ে দাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে উনি আবার ডাক দিয়ে বলল আলমারির নিচটা ভালো করে ঝাড়ু দিবা।
আলমারি নিচটা ভাড়ায়। তো আমি বললাম আচ্ছা। তা আমি আলমারি নিচটা যখন ঝাড়ু দিলাম, ঝাড়ু দেওয়ার সাথে সাথেই একটা ব্যাগ বেরিয়ে এসছে, এটা এতটুকু ব্যাগ। তো আমি আবার ব্যাগের চেন খুললাম, চেন খুলে আমি দেখছি অনেকগুলো টাকা ব্যাগটার ভিতরে। তা আমি আবার দৌড়ে ওই ওনার কাছে নিয়ে গেছি, নানুর কাছে। হ্যাঁ ওই নানুর কাছে নিয়ে গেছি, বলছি যে এই টাকা। বলে উনি বললো যেখানে ছিল ওখানে রেখে দে। তো আমি সেখানে আচ্ছা ঠিক আছে। তো আমি ওখানে রেখে দিছি, ওখানে রেখে দিছি। শেষ, আমি ওটা পরিষ্কার করে আমি আমার মতো রয়েছি, ওটার কথা আর আমার মনেও নেই, আমি ওখানে রেখে দিছি। পরে খালা আসছে, আসার পরে ওই ব্যাগ ধরছে, ধরার পরে ওই ব্যাগে কিছু ছিল না, টাকা ছিল না। মানে আমার শুধু জিজ্ঞেস করছে তুই এখানে টাকা কি করছো। আমি তো জানি না টাকা কই, আমি জানি না। তারপর আমার আর কিছু বলেনি, আমার আর কোনো প্রশ্নই করে নাই, ব্যাস ওটা ওইভাবে রয়েছে। আর উনিও কিছু বলেনি। তারপরের দিন আমার কোনো প্রশ্নই করলো না খালা, কিছুই বলেনি। পরের দিন উনি ওনার ভাইরে বলছে, মনে হয় কিছু বলছে একটা, বলার পরে আমি ওই দিন বেশি খালা আমার সাথে খুব একটা কথাও বলেনি, উনি বলে নাই। তারপরে যে এই দুপুরবেলা অনেকটা বেলা হয়ে গেছে, আমি খাইতে বসছিলাম, আমি খাবার শেষ করি নাই, হয়তো অল্প একটু খাইছি। তো ওই সময় ওনার ভাই আসছে, আসার পরে আমার রাখলো, পরে বললো টাকা কোথায়। আমি বলি আমি তো জানি না বিষয় কিছু। তারপর উনি আমার মার শুরু করলো, অনেক রকম অনেকভাবে মারছে। আমি সবসময় ভাবি যে আমি সবসময় বড় হতে দেখছি যে মানুষ খাবার সময় আর নামাজের সময়টা মানুষ সম্মান করে, যে খাবার সময়টা ওরে কেউ ডাকে না। আমার কষ্ট লাগে যে আমি কোনো দোষ করিনি, আমি এই বিষয়ে কিছু জানি না। আমি আজ পর্যন্ত এই কথা কারোর বলিনি, কারো না। আমার হাজবেন্ড কি আমার অনেক আপনজন আছে, আমার জীবনে আমি এতখানি বড় হয়ে গেছি, আমি হারাইছি 20 বছর বয়সে। ওই দিনের মতো কঠিন দিন আমার জীবনে আসেনি। ওই খালা আমার কিছু বলে নাই, উনি আমার কিছু বলে নাই, উনি শুধু বসেছিল। বসে থাকার পর ওই লোকটা আমার ধরে মার শুরু করলো, মারতে মারতে ওই ঘরে নিয়ে গেল। তো আমার খালি বলতেছে টাকা বের কর, টাকা বের কর। আমি জানি না। মারতে মারতে আমার শোয়াই ফেলছে, আমি শুয়ে পড়ছি। তারপর আমি কাঁদতে কাঁদতে পরে মানে এমন ভাবে মারছে, আমি মারতে মারতে আমি চোখের তলে চলে গেছি না খাওয়ার জন্য, আমি খাটের নিচে চলে গেছি। তারপর এখানেও টাকা রাখছে, এখানেও টাকা রাখছে, দেখো এখানে সব খোঁজ করে দেখো, এখানে সব বার কর। ওই ভাই বলতেছে, ওনার ভাই বলতেছে এখানে সব বার কর। তারপরে আমি সব বার করছি, ওখানে কিছুই পাইনি। বার করছি, বার করার পরে কিছুই তো পাইনি। তারপরে উনি চলে গেল, ব্যাস উনি ক্ষান্ত হয়ে বসছে। ওনার বয়স কত হবে, 25-26 বছর হবে। তো এত বড় বয়সে মানুষ, উনি ক্লান্ত হয়ে গেছে আমাকে মারে। পরে উনি বসে পড়ার পরে চলে গেছে, শেষ, ওটা ওইখানেই শেষ। আপনি বলেন নাই যে ব্যাগটা আপনি ওখান থেকে পাওয়ার পরে হ্যাঁ নানুর কাছে নিয়েছেন? বলছি, আমি ওনার দেখাইছি কয় ব্যাগে অনেকগুলো আমি দেখছি, বড় বড় নোট ছিল। আমি তখন টাকা চিনিও না, 10 টাকার নোট কি আমি চিনি না, আমি 5 টাকার নোট। এটা বলার পরে উনি ওনার শাশুড়িকে জিজ্ঞেস করেন নাই বা ওনার? সেটা আমি জানি না, আমাকে শুধু জিজ্ঞেস করলো। আর ওনারা কিছু বলছে না বলছে সেটা ওনারা জানেন। তো আমার এটা পরে একটা কথার জন্য আমার যে বিষয়টা সন্দেহজনক মনে হয়েছে, পরে আমার খালা একটা কথা বলছে, তখন জানি না এটা কে কি করছে, আমি কোন জানি না, খালা আল্লাহ এটা, জানে। যে খালা আপনাকে নিয়ে গেছিল? যার বাসায় আমি ছিলাম। হ্যাঁ, তো ওই ঘটনার পরে কি হলো? তারপরে এটা ওখানেই চলে গেল, আমি ওইভাবেই রইলাম। আমি অনেকক্ষণ ওখানে শুয়েছিলাম, শোয়ার পরে উঠছি, আমি উঠে আমি অনেক ক্লান্ত ছিলাম। তারপরে একে একে আমি ঘুমাইছি। তারপর ওনার হাজবেন্ড যখন আসছে, আইসা অনেক দুঃখ প্রকাশ করতেছে, আমার মাথায় হাত বোলাইতেছে, করতেছে তোরা এত মারছে সেটা। তারপর যাক, উনি আর কিছু বলে নাই, খালা আর কিছু বলে নাই, কেউ কিছু বলে না। আমি আমার মতন শুয়েছিলাম, ড্রয়িং রুমে শুয়েছিলাম, ঠিক আছে। তারপরের দিন সকালবেলা আমি বলতেছি আমি বাসায় যাব। তারপরে মানে বাড়িতে যাব? আমি বাড়িতে যাব। তো বললো তুই বাড়িতে যেতে পারবি না, যতদিন আমার টাকা শোধ না করতে পারবি তুই এতদিন বাড়িতে যেতে পারবি না। ওই কথাটা আমার মনের ভিতরে অনেক কষ্ট লেগে গেছে। এটা কে বলছে? ওই খালা বলছে।
যতদিন আমার হেনতে যাইতে হলে আমার টাকা শোধ করে তারপর যাইতে হবে। তারপরে উনি ওই কথা বললো, গেল। তারপর আরেকদিন গেল, তারপরে আমি আবার বললাম আমি বাড়ি যাব। আমি মন খারাপই থাকি। তারপরে মাঝে মাঝে আবার জিজ্ঞেস করতো মন খারাপ, আমি বাড়ি যাবি? আমি বললাম হ্যাঁ। ওইটা বললে ওনার মন খারাপ ওই হয়ে বাসা থেকে আপনি বের হতেন, কোথাও বেড়াতে যেতেন? না, আমি কোথাও বের হইনি। আমি ছিলামই যে অল্প কিছুদিন। তো যখন ওই যে ওই ঘটনা হওয়ার পর আমার মনটা ভেঙে গেছে। ওই যে উনি ওই কথাটা উনি এইবার ওই দিন বলছে, আবার বলছে। একটা বাচ্চাকে যদি আপনি সাসপেক্ট করেন সে চুরি করতে পারে, তাহলে সাসপেক্টের জায়গাতে কিছু বিষয়ে আপনার আসতে হবে। যে ও তো সারাদিনই বাসায় কাজ করে, ও তো আসলে পার্মানেন্ট থাকার মানুষ। এটা এমন না যে আপনার বাসায় একজন গৃহকর্মী আসতেছে একটা পার্ট টাইমের জন্য অল্প কোনো কাজ করবার বাইরে চলে যাচ্ছে, এরকম তো না। তার মানে ও কিছু যদি চুরি করে তাহলে ও বাসার মধ্যেই রাখবে। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে ওর বয়স অনুসারে ও যদি এত টাকা চুরি করে বা এরকম সাহস যদি পায়, তাহলে এর আগে ও ছোটোখাটো চুরি করেছে। নইলে এত বেশি টাকা একবারে একটা বাচ্চার মনে অসম্ভব চুরি করাটা, সাহসই পাবে না। সো এখানে সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে, এটাও চিন্তা করা উচিত। 3 নম্বর হচ্ছে যদি চুরি করে থাকে তাহলে ওর সাথে কার কার সম্পর্ক আছে? পাশের কারো সম্পর্ক আছে, আশেপাশের কেউ সম্পর্ক আছে, বা বাড়িতে আর অন্য কেউ আসে, তাহলে তাকে সে টাকাটা দিয়ে দিতে পারে কিনা, পাস করে দিতে পারে কিনা, এগুলো তো চিন্তা করার ব্যাপার আছে। এগুলো অনেক কিছু চিন্তা করার পরে যদি আপনার রেজাল্টটা নেগেটিভ আসে, সেই জায়গাটা থেকে খুব স্বাভাবিকভাবে রেজাল্টটা নেগেটিভই আসতো, যে কারণেই আমি প্রশ্নটা করেছি, মানে ইস্যুটা তুলেছি। তাহলে তো লজিক্যালি ওর প্রতি এই অত্যাচারটা করা সম্ভবই ছিল না। যে আমার মনই বলতে সেটা সম্ভব না ওর দ্বারা, তাই না? তো এই অত্যাচারগুলো হয় বিশেষ করে গৃহকর্মী যারা আছেন, প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক যারাই কাজ করেন, এই অত্যাচারগুলো হয় খুব মারাত্মক লেভেলে হয়। এটা সম্পূর্ণই ভুল, আল্লাহ জানে এটা সম্পূর্ণই ভুল। এই জিনিসটা মাফ করছেন ওদেরকে মন থেকে? মাফ করছেন ওদেরকে মন থেকে? কোনোদিনও না। কারণ আমি দোষটা করিনি। ওদের তো বোঝা উচিত ছিল যে আমি এই জিনিসটা করতে পারি কিনা। আমি তো বুঝি না কোনো কিছু। যে কোনো ক্রাইম, যে কোনো অন্যায় করার আগে আর আমি দুইটা ছিলাম জিনিস চিন্তা করবেন। একটা হচ্ছে যদি আপনি বিলিভার হন যে কিছু অপরাধ, কিছু অন্যায়, কিছু ভুল থাকে সরাসরি সৃষ্টিকর্তার সাথে, যে আল্লাহর হক যেটাকে আমরা বলি, সেগুলোর জন্য আল্লাহ আপনাকে মাফ করে দিবেন হয়তোবা, যদি আপনি মাফ চান, কারণ উনি দয়ার সাগর, দয়ার ভাণ্ডার। কিন্তু একটা কিছু কিছু থাকে বান্দার হক, এ ব্যাপারে উনি স্পষ্টত বলেছেন, এ ব্যাপারে তার কিচ্ছু করার নেই যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তোমাকে মাফ না করবে। সো বান্দার হকের জায়গাটায় ভুল করার আগে একটু চিন্তা ভাবনা করেই ভুলটা করতে হবে, এই হচ্ছে বিষয়। চলেন যেখানটায় আমরা ছিলাম, যে বললো যে টাকা শোধ না করা পর্যন্ত যেতে পারবি না, তারপর এতটুকুই বললো। আমি যেতে বললে তুই আমার টাকা শোধ করে তারপর যেতে হবে। তো আমি আর আমার মন ভেঙে গেলো। তো উনি তো আমার বাড়িতে নেবেন, আমি টাকা কোথা থেকে শোধ করবো? আমি তো এই টাকা নিয়ে নেই। আমার কষ্ট হয় কিসের জন্য যে আমি আমি কিভাবে ওরা তো বড় মানুষ, আমি তো ছোট মানুষ, যে আমি এই টাকাটা নিতে পারি কিনা, ওই সেটটা তো ওদের থাকা উচিত যে ওই টাকাটা আমি নিতে পারে কিনা। আর আমি ছিলাম কিছুদিন ওদের বাসায়, আমি তখন কিছুই বুঝি না। আমি আসছি কতদিন ধরে, 15-20 দিন, এই কিছুদিন। তারপরে ওই কথাটা বলার পরে আমার মনে আসলো যে আমি নিজে থেকে আমি বাড়ি চলে যাবো, আমি হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাবো। চিনতেন আপনি? নিশ্চয়ই চিনতেন না। না, আমি চিন্তাম না। আমার মনে আসলো আমি হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাবো। আমার যেটা মনে আছে আমি সেটাই বলতে। ওখান থেকে নিয়ে আসছিল কি হাঁটতে হাঁটতে? মনে আসছে এটা, কিন্তু আপনি বলছেন আমি না, হাঁটতে মানে হাঁটতে। আমি ওই সময় আমার আমার মনে হয়েছিল যে আমি এখন কি করবো। উনি বলতেছে মানে আমি পুরো বাড়ি বাংলাদেশ যাবো। হাইটা ফেলবো দরকার হলে, বিষয়টা এরকম। হ্যাঁ, তারপর? তারপরে এখন আমি দেখি একদিন সকাল 9টা বাজে দেখি গেট খোলা। উনি কোথাও একটা গেছে, নিচে গেছে হয়তো, নাকি কই গেছে জানি না। পরে গেট খোলা, পরে আমি নিচে গেলাম। নিচে গেলে এখন আমার মনে হলো আমি হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাবো। আমার মনে হলো আমি এখানে থাকবো না। আমি ওর 2 দিন পরেই আমি ওই গলি থেকে, ওই বাসা থেকে নাইমা আমি গলি থেকে বের হয়ে গেছি। তারপরে সরাসরি হাঁটতেছি। আমার মনে একটাই ভাবনা, আমি হাঁটলে হয়তো বাড়ি চলে যাব। আমার মনে তখন এই চিন্তাই। আমার মন বারবার সামনে গেলে আমি বাড়ি খুঁজে পাবো, সামনে গেলে আমি বাড়ি খুঁজে পাবো। কিন্তু হাঁটতেছি, রাস্তা তো আর শেষ হয় না। আমি সরাসরি হাঁটছি, কোনো এদিক ওদিক পিছিয়ে যাইনি। গলি থেকে বের হয়ে বাঁ দিকে হাঁটছি, বরাবর হাঁটছি। হাঁটতে সন্ধ্যা হয়ে গেছে। যখন সন্ধ্যা হয়ে গেছে তখন আমি একটু দাঁড়াই গেছি, যে আমার কান্না চলে আসতেছে তখন। না, তখন আমার সন্ধ্যা হয়ে গেছে বলতে আমি তখন একটা বস্তির সামনে যা দাঁড়াইছি, দেখি ওখানে কয়েকজন বাচ্চা খেলতেছে। তো ওইগুলা দেখে আমি দাঁড়াই গেছি।
ওদেরকে দুইটা মেয়ে দেখছি খেলতেছে, ওদেরকে দেখে আমি দাঁড়ায় গেছি, তো আমি দাঁড়ায় ওদের খেলা দেখতেছি। পরে ওই মেয়েরা নিজে থেকে দুইটা মেয়ে আমার কাছে আসছে, পরে আইসে বললো আরে ও তো ওই আন্টির মেয়ে, ওই আয় ওরা নিয়ে যাই। ওরা নিয়ে আমি যাই দাঁড়ানোর সাথে সাথে ওইটা ছিল, ওই জায়গাটা আমি চিনি, ওই মিরপুর 2 নম্বর হার্ট ফাউন্ডেশন ওইটা। তখন ওখানে হাসপাতাল হয়েছে। তখন ওনার বাড়ি বের করতে পারবেন যিনি আপনার সাথে এরকম অত্যাচার করছিল? না না আমি জানি আচ্ছা, না বিষয়টা। তারপর তারপর ওই মেয়ে দুটো আমার কাছে এসে বলতেছে ওই 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 হাসপাতালে একজন আয়া কাজ করতো, ওনার নাম বলতেছে, বলে ও ওর মেয়ে, আয় ওরা নিয়ে যাই, ওর মার কাছে নিয়ে যাই। আসলেই নাকি? না না না, আচ্ছা, ওরা আইডিয়া করেছে, আইডিয়া করছে। হ্যাঁ হ্যাঁ, চেহারার সাথে মিল দেখে বলতেছে ও তো ওই আন্টির মেয়ে, আয় তুমি তোমার মার কাছে যাবা। আমার বলতেছে তুমি মার কাছে যাবা। আমি বলছি হ্যাঁ। পরে আসো তোমার মার কাছে নিয়ে যাও। ওরা নিজে থেকে বলে আর তোমার মার কাছে নিয়ে যাও। পরে ওরা হাসপাতালের ভিতরে নিয়ে ওই আন্টি ওনার ডাকছে যে ওনার মেয়ে আসছে, ওনার খবর দেন। ওনারা বললো যে ওনার মেয়ে আসছে, খবর দেন। তো ওনারা খবর দিছে, উনি তো দৌড়ে আসছে যে আমার মেয়ে এখানে কেন আসবে। উনি দৌড়ে আসছে, পরে আয়সা দেখে অনেকে কে, তো আমার মেয়ে না। তো উনি এটা বলতেছে, বলার পরে উনি বলছে ঠিক আছে। তারপর আমার জিজ্ঞেস করলো তোমার বাড়ি কই। আমি বললাম আমার সামনে। তারপরে বলার পরে যে উনি আমার কোলে নিছে। তারপরে নাম জিজ্ঞেস করলো, নাম বললাম। আমাকে আর কিছু বলতে পারো? আমি কি না আর কিছু জানি না, আমি আর কিছুই আমি বলিনি, আমি আর কিছু জানি না। তারপরে বলে তো তাহলে হারাই গেছে। তো উনি আমার কি করলো, তো ও যখন কোলে নিছে, উনি আগে কি করলো, অনেকে মানুষ জড়ো হয়ে গেছে, উনি করলো সবাই তোমরা দূর যাও। ও সারাদিন হাসছে, ওর আগে খাওয়াইনি। তারপরে উনি আমারে, ওনার গায়ে চাদর ছিল, ওই চাদর দিয়ে আমারে পেঁচায়। তারপর ওনার কাছে খাবার ছিল, ওই খাবার খাওয়াইছে বসে, খাওয়ায়। তারপরে এখন বিভিন্ন অনেক মানুষ হয়েছে, ওই সবাই বলতেছে আমারে দিয়ে দাও, আমারে দিয়ে দাও। তারপরে উনি বলে না আমি কাউরে দেবো না, ও যখন আমার মেয়ে যখন ওরই করছে, ওরা আমি নিয়ে যাবো, ওরা আমি কাউরে দিতেছি না। যদি কেউ পাও তো ওর ঠিকানা, তখন আমার সাথেই করে। উনি ওই হাসপাতালে আয়ের কাজ করে। তারপরে ওই সন্ধ্যাবেলায় উনি আমারে ওনার বাসায় নিয়ে যায়। এনাকি মা ডাকছেন পরে? হ্যাঁ, ওনারে আমি মা ডাকছি। ওনার কাছেই বড় হয়েছেন? ওনার কাছে আমি 3 বছর ছিলাম। পরিচয় আছে, যোগাযোগ আছে ওনার সঙ্গে? হ্যাঁ, যোগাযোগ আছে। আচ্ছা, তারপরে উনি আমার পুরাই ওনার নিজের মেয়ের মধ্যে আমার মধ্যে কোনো তফাৎ নেই। উনি আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসা দিছে। আর অনেকে আমি ওনার মানে যাওয়ার 2 দিন পরেই আমি ওনারে মা ডাকতে শুরু করছি। উনি বলছে তুই আমার মা বলবি। আর উনি সবাইরে বলছে যে ও আমার মেয়ে। ওনার কি আপনার মতো মেয়ে ছিল একটা? হ্যাঁ, ওনার 3 মেয়ে 2 ছেলে। উনি সংসার চালাইতো, উনি কাজ করে সংসার চালাইতো, তার মধ্যে আবার আমার নিয়ে গেছে। 3 বছর পর কি হয়? তারপরে 3 বছর পরে আমি ইচ্ছে করে একটু সমস্যার কারণে আমি ইচ্ছে করে মানে যখন মার কাছে আসার পরে 2-1 বছর পরে মার এক আত্মীয় আছে, ওনার মেয়ে বিয়ে দিছে। তো ওনারা আমাকে দেখছে, দেখার পর আমাকে চাইছে যে ওরা আমাদের দিয়ে দেন। তো আমার মা দেয়নি, বলছে না আমি ওরা দিব না, কাউরে দিব না। অনেকেই চাইছে, তো উনি আমার কাউরে দেয়নি। তো দেয়নি। তারপরে যে অনেক 2-1 বছর চলে গেল। তারপরে আমার একটু মায়ের সমস্যার কারণে পরে আমি নিজে থেকে বলছি আমি ওখানে চলে যাব। ওই কাকার যিনি আমার বিয়ে শাদী দিছে, আমি ওনার কথা বলছি যে আমি ওনার বাসায় চলে যাব। ওনার কাছে ছিলেন, তারপরে উনি আপনাকে বিয়ে শাদী দিয়েছে। আপনার বাচ্চা কাচ্চা কয়জন? 2 জন। কি ছেলে না মেয়ে? এক ছেলে। এক ছেলে এক মেয়ে। আচ্ছা, আর হাজবেন্ড আসছে আপনার সাথে আজকে? জি। ওকে। এই অনুষ্ঠানের ব্যাপারে কে আগ্রহ দেখিয়েছে, উনি না আপনি? অনুষ্ঠানের ব্যাপারে আগ্রহ দেখেছে আমার ননসের এক মেয়ে আছে, ও দেখতো। উনি দেখে তারপর আপনাকে বলছে? হ্যাঁ, বলছে। আমার বিষয়টা আগে কেউই জানতো না। যখন ইদানিং আমি ওই যে একটু খুঁজতে গেছিলাম, ওর থেকে কিছু মানুষ। কুমিল্লা দাউদকান্দি গিয়েছিলেন খুঁজতে? গিয়েছিলাম। কাকে সাথে করে নিয়ে গেছিলেন? আমার শ্বশুরকে সাথে নিয়েছিলাম। মানে শ্বশুর জানেন, জেনে শুনে বিয়েটা দিছেন নাকি? হ্যাঁ, বিয়ের আগে সবাই ওনাদের জানাই দিছে। দাউদকান্দি গিয়ে কোথায় খুঁজেছেন? মানে আমার শ্বশুর বাড়ি গ্রামে? যেখানে, হ্যাঁ। ওইখানে এক খালা আছে, ওই খালা। ওর বাড়ি কুমিল্লা দাউদকান্দি? না, ওই খালা আছে, ওই খালার মেয়ে বিয়ে দিছে কুমিল্লা। তো ওখানে গিয়ে আপনারা খুঁজছেন? ওইখানে গেছি। হ্যাঁ, গিয়ে ওই মেয়ের শাশুড়িরে বলছি, তো ওই মেয়ের শাশুড়ি বললো তুমি তো খুঁজলে তো পাইতে পারো, একটু খুঁজে দেখো, এরকম গ্রাম আমাদের ওখানে আছে। পরে ওনাদের বাসায় গেলাম, 1 রাত ছিলাম। তারপরে উনি কিছু গ্রাম দেখছে। তো আমি বলছি আমাদের গ্রাম হইলে আমার ভাই বোনের নাম বললেই পাবেন। তো উনি কয়েক গ্রাম দেখছে, তো মিলে নাই, কয় এরকম তো কেউ কাউরে চিনে না। তারপর আমি যেরকম গ্রামটা দিছিলাম যে আমাদের গ্রামটা এরকম, তো ওই গ্রামে গেছি। কিরকম আপনাদের গ্রামটা?
আমাদের গ্রামটা ওই যে পশ্চিম দিকে নদী আছে, আমাদের ঘরের সামনে মসজিদ আছে। তো আমাদের গ্রাম থেকে আরেকটা গ্রাম আছে, ওই গ্রামে ওই উঁচু একটা জায়গার মধ্যে একটা মাজার ছিল, এটা আমাদের গ্রামের পাশের গ্রাম। তো ওইটাই আমি ওনারা বলছি, তো বলছে আমাদের এখানে অনেক মাজার আছে, এরকমই ওই একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে একটা মাজার আছে। ওইটাই আমার নাম বিলকিস। আমি 7 বছর বয়সে হারিয়ে যাই। আমার 4 ভাই 3 বোন ছিলাম। বড় ভাইয়ের নাম বাচ্চু, মেজো ভাইয়ের নাম মনির, সেজো ভাইয়ের শাহজালাল, ছোট ভাই নুরু, বড় বোন আসমা, মেজো বোন নার্গিস। এখন বলেন। হ্যাঁ, আমার বড় ভাইয়েরা বাসা বলেও ডাকতো বাড়ির সবাই। বড় ভাইয়ের কি ডাকতো? বাদশা বলে। আচ্ছা। জেলা কুমিল্লা, দাউদকান্দি। আমার বাবা মৃত সিরাজ, মা মৃত রওশনারা। আমার বড় ভাই ঢাকায় থাকতো, মায়ের সাথে ঢাকায় এসেছিলাম। ছোট ভাই নৌকা চালাতো। আমাদের গ্রামের পশ্চিম দিকে নদী ছিল। আমাদের ঘরের সামনে মসজিদ ছিল। আমার বড় মামার 2টো মেয়ে ছিল, একজনের নাম ইয়াসমিন, আরেক মেয়ের নাম জেসমিন। আমাদের গ্রামে ঝগড়া মারামারি হতো। আমার মা মারা যাওয়ার পরে, হ্যাঁ, একবার দেখছিলাম। আচ্ছা, আমার মা মারা যাওয়ার পরে আমার নানু আমাকে এক খালার কাছে দিয়ে দেয়। আমি ওখান থেকে সকালবেলা ইচ্ছা করে বেরিয়ে যাই। আচ্ছা, এখানে মহিলা আমাকে নিয়ে আসে, তারপরে এই হারাই যাওয়ার ঘটনা। আল্লাহ ভরসা, অনেক নাম মনে আছে আপনার, অনেক এলাকার নামও মনে আছে। এখন বাকিটুকু আপনার কপালে যদি থাকে, আল্লাহ যদি লিখে রাখে তো হবে আর কি। আপনি কোথা থেকে এসছেন? কোন জেলা থেকে? নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ থেকে আসছেন। কতদিন চেষ্টা করছেন এই অনুষ্ঠানে আসার জন্য? 3 মাস। 3 মাস। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন এবং একই সাথে কুমিল্লা দাউদকান্দির যদি কোনো গ্রুপ থেকে থাকে, কুমিল্লা দাউদকান্দির যদি কোনো ফেসবুকে যদি কোনো গ্রুপ থেকে থাকে, সেই গ্রুপে এটা ট্যাগ করেন বা শেয়ার করেন। সেই এলাকার লোকজন যারা আছেন তারা একটু চেষ্টা করেন কুমিল্লা দাউদকান্দির এই সিরাজ নামে কেউ আছে কিনা। বাবার নাম কি বললেন? সিরাজ, এবং মায়ের নাম হচ্ছে রওশন, এবং এছাড়াও বড় ভাইয়ের নাম যেটা বাদশা বা বাচ্চু, এই নামে, এবং ভাই বোনদের নাম যদি এগুলো মিলে যায়, ছোট ভাই নুরু, সেজো ভাই শাহজালাল, মেজো ভাই মনির, বোন নার্গিস, আরেকজন আসমা, এগুলো যদি মিলে যায় তাহলে আলহামদুলিল্লাহ আমরা ওকে ওর পরিবারের কাছে ফেরাতে পারবো। আজকে কে কে সাথে এসছে? শুধু হাজবেন্ড আসছে সাথে করে। তো ঠিক আছে, আর কিছু বলার আছে? মার সাথে নিয়ে যেত। তো গিয়ে কি করতো? এই ঘুরতে গেলে আর কি, খালার বাসায় যেত, মামার বাসায় যেত, এতটুকুই। বাবা কি করতো? এতটুকুই আমার মনে আছে আর কি। বাবা কি করতো? বাবা কি করতো এটা আমি জানি না, আমি তো বুঝার হয়ে দেখছি না অসুস্থ। অসুস্থ, ভাইয়েরা কাজ করতো। ঘর বাড়ি কেমন ছিল? ঘর ছিল 2টা, চৌরি ঘর ছিল। চৌরি ঘর বলতে? এই টিনের ঘর, দোচালা ঘর বলে। দোচালা ঘর বলে, হ্যাঁ। ওটা 2টা ঘর ছিল, একটা ঘরে আমার ভাই থাকতো, আর একটা মানে আমি আপনাকে জিজ্ঞেস করছি এই কারণে যে পারিবারিক সচ্ছলতা কেমন ছিল এটা জানার জন্য। অভাব ছিল কিনা, মানে সচ্ছল? মোটামুটি, খুব একটা ভালো না আর খুব একটা খারাপও না, মোটামুটি। বলেন। তারপর আমার ভাই, সব ভাই তো কাজ করতো। ছোট ভাই নৌকা চালাতো। আমাদের নৌকায়, আমাদের এই গ্রামের পশ্চিম দিকে একটা নদী আছে, তো ওই নদীতে আমাদের নৌকাই চালাইতো। নাম মনে আছে? নদীর নাম আমি জানি না। নদীর এপার ওপার করতো? শুধু এপার ওপার করতো। একটাই নৌকা ছিল, ওটা আমাদের। আচ্ছা। ওইখানকার সময়। ওকে। তারপরে যখন বাবা ওর কিছুদিন পরে মারা গেল, মারা যাওয়ার পরে মার সাথে ঢাকা আসছিলাম ভাইয়ের বাসায়। ভাইয়ের সাথে দেখা করলাম। তো ভাইয়ের সাথে দেখা করে ভাইয়ের বাসায় গেছি। ওইখানে একটা নদীর নাম আমার মনে আছে, ভাইয়ের যেখানে থাকতো, যেখানে কাজ করতো, একটা দোকান ছিল, ওই দোকানে ভাইয়ের কাজ করতো। তো ওখানকার নদীর নাম মনে আছে? হ্যাঁ, ওই যেখানে কাজ করতো ওটা ঢাকাই। হ্যাঁ, ওইটা বুড়িগঙ্গা শুনছিলাম মার কাছে। এটা আমি লিখি নাই, কিন্তু আমি মার কাছে যখন ওই যে ভাইয়ের সাথে দেখা করে যখন ভাইয়ের বাসায় যাওয়ার জন্য নদী পার হয়েছে, তখন যেন আমি শুনছিলাম মার কাছে এটা বুড়িগঙ্গা নদী। তো তারপরে ভাইয়ের বাসায় গেলাম। ভাইয়ের বাসায় যাওয়ার পর, ভাইয়ের বাসায় আসতেন গ্রাম থেকে? হ্যাঁ, গ্রাম থেকে। কত দূর ছিল? কিভাবে আসতেন? এই কুমিল্লা থেকে। কুমিল্লা এটা আমার জেলা, এটা আমি শিওর। ও, কুমিল্লা আপনার জেলা? কুমিল্লা থেকে ঢাকায় আসতেন? কুমিল্লা থেকে ঢাকা আসছি। কুমিল্লা কোথায় এটা? কুমিল্লা দাউদকান্দি, এতটুকুই আমি মার মুখে শুনছি। কুমিল্লা দাউদকান্দি আপনাদের বাড়ি? দাউদকান্দি তো এটা বোধহয় একটা থানা পড়ে, থানা বা কিছু একটা। দাউদকান্দি তো গ্রাম না? এতটুকুই শুনছি। আচ্ছা, থানা বা উপজেলা। হ্যাঁ, এই দাউদকান্দিতে আপনাদের বাড়ি, কুমিল্লা দাউদকান্দি। কিন্তু গ্রামটা কোন গ্রাম এটা আমি জানি না। বাবার নাম কি? সিরাজ। মায়ের নাম? রোশনা। আর বাবা মার নামটা মনে করেন আমি একজনের যার কাছ থেকে শুনছি, এজন্য আমি এটা ছাড়তেও পারি না। আবার মনে করেন খুব একটা ওই যে ভাই বোনের নামটা যতটা শিওর, এতটা শিওরও না। আচ্ছা, মানে বাবা মার নাম নিয়ে সন্দেহ আছে? একটু সন্দেহ আছে, কিন্তু আমি এটা ছাড়তে পারি না। আমার মনে হয় আমার এটা শেখানো হয়েছে, একজন লোক আছে আমাদের বাড়ির সামনে, উনি সবসময় আমার সাথে ফাজলামি করতো, তোর বাবার নাম মার নাম এইটা। আমি আবার ওনার পছন্দ করতাম না, ওনার কথা বিশ্বাস করতাম না।
তখন আল্লাহ জানে, এখন আমি ওইটাই ধরে রাখি। সিরাজ অথবা রওশন। হ্যাঁ, সিরাজ রওশন, রওশন হচ্ছে মায়ের নাম, বাবার নাম সিরাজ। হতেও পারে নাও পারে, একটু সন্দেহ আছে। ভাই বাচ্চু মনির শাহজালাল, নুরু, বোন হচ্ছে আসমান নার্গিস। আচ্ছা, বলেন তো কি হয়েছে তারপরে? শুধু বড় ভাই ঢাকা থাকতো। যখন কুমিল্লা থেকে আসার পরে ভাইয়ের বাসায় গেছি, নদীটা পার হইলাম, তারপর এক রাত ছিলাম। ভাইয়ের বাসা বলতে কি ভাই তখন বিবাহিত? হ্যাঁ, আমার 2 ভাইয়ের বিয়ে হয়ে গেছিল তখন। আচ্ছা, 2 ভাইয়ের বিয়ে হয়েছিল। বড় ভাইয়ের ওনার বউ ছিল। তারপরে এক রাত ছিলাম, থাকার পরে পরের দিন আবার আমরা গ্রামে চলে গেছি। বড় ভাইয়ের বাসা কোথায় ছিল? ঢাকাতেই, বুড়িগঙ্গার সম্ভবত আশেপাশেই। ওকে, তারপর এক রাত থেকে তারপরে দেশের বাড়ি চলে গেলাম। চলে যাওয়ার পরে কিছুদিন পরে দেখি মা অসুস্থ হয়ে গেছে। মা অসুস্থ হওয়ার পরে নানু আমার নিয়ে যায় নানুর কাছে। ওনার কাছে 2 দিন রাখার পরে উনি একজনের কাছে আমার বুঝাই দিল, বললো তোমার খালা হয়, তুমি কাছে যাও। উনি আমার আপন খালা না, আপন না। তা ওনার কাছে বুঝাই দিল। তারপরে তখনই মানে কিছুদিন পরেই, বেশি দিন নেয়নি, আমি যাওয়ার পরে মা অসুস্থ হয়ে গেল। তারপর গেলাম, ওনার বাসায় ছিলাম মনে হয় 3-4 দিন থাকার পরেই হয়তো খবর আসছে মা মারা গেছে। এটা কার বাসায় ছিলেন আপনি তখন? ওই আমার নানু একজনের কাছে আমারে বুঝাই দিছে। এই একজনটা কি? আপনাদের কি হয় সম্পর্ক? আমাদের কিছুই হয় না। ওনারা বললো আমার ওনারা থাকতো কোথায়? ওনারা ঢাকা থাকতো। ওই বাসাতে আপনি থাকতেন? হ্যাঁ। আচ্ছা, তো ওখান থেকে আপনি খবর পেলেন যে মা মারা গেছেন। খবর পাওয়ার পরে কি করলেন? হ্যাঁ, তারপরে মারা গেছে এটা খবর আসার পর উনি আমার নিয়ে গ্রামে গেছে, কুমিল্লাতে, দাউদকান্দিতে। গ্রামে যাওয়ার পরে আমার এক খালার কাছে আমার বুঝাই দিছে, উনি আমার আপন খালা। এই খালার নাম কি? আমি জানি না। আচ্ছা, আপন খালার কাছে আমি খালা কি জন্য বলি, ওনার সাথে আমার নানুর সাথে চেহারা হুবহু মিল। না, সেটা ঠিক আছে, কিন্তু বাড়িতে যাওয়ার পরে কি আপনি দেখলেন যে মা মারা গেছে এরকম কিছু? না, আমি যখন খবর আসছে সম্ভবত হয়তো সেই দিনে হইতে পারে, হয়তো মাটি দেওয়া হয়ে গেছে, আমি দেখিনি মারে। পরে কিংবা 2 দিন পরেও হইতে পারে। আমি যেদিন গেছি সেদিন বাড়িতে অনেক মানুষ ছিল। তো মারা যাওয়ার পরেও তো আবার অনেক মানুষজন আসে না, যেদিন হয় খরচ হয়। তো ওই দিন আমি যে বাড়িতে সব অনেক মানুষ দেখছি, সেটা কি মা ওই দিনই মারা গেছে না 2-3 দিন পরে, সেটা আমি জানি না। মানে মা সত্যিই মারা গেছে? সত্যি মারা গেছে। তো আমি ওই খালার কাছে আমার উনি বুঝাই দিল। ওই খালা আমার নদী পাড়ে, নানি তো বাড়িতেই, আমাদের বাড়িতে। তারপরে ওই বাসায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে দেখি অনেক মানুষজন, বাসায় অনেক মানুষ। তো আমি খেলা করতেছি, আমার কোনো নেই যে মা মারা গেছে, আমার কোনো ফিলিংস নাই, কোনো কষ্ট নেই। তো আমি বসে খেলতেছি। ওই বাবা মারা গেছে সামনে থেকে দেখছি, কিন্তু মারা গেছে আমি দেখিও নাই, আর আমি বুঝিও নাই। পরে আমার জ্ঞানে আসছে, পরে খেয়াল আসছে। তো তারপরে কিছুক্ষণ পরে দেখি আমার নানু আর আমার ভাইয়েরা আরেক রুমে অনেক কথাবার্তা বলতেছে। মানে আমার এই জিনিসটা আমার কানে আসছে যে ভাইয়া আর নানু আমার নিয়ে কিছু বলতেছিল, যে না, ভাইয়া বলতেছে না, ওরা কোথাও দেওয়ার দরকার নেই। আর আমার নানু কি বারে শুধু বুঝাইতে আছে, দিয়ে দাও এই ধরনের কথা। আর আমার ভাইয়া বারে একটুকু আমার মনে আছে নিষেধ করছে, একটুকু আমার কানে আসছে। ভাইয়ার এক ঘরে, আমি আরেক ঘরে, অতটুকু মনে আছে। তারপরে শেষমেশ ভাইয়ার সেই বুঝাই নিয়ে আমার নিয়ে আসার পরে আমার আবার ওই নানি একদিন রাখে ওই ওনার কাছেই আবার দিয়ে দিল। পরে ওনার কাছে দেওয়ার পরে উনি আমারে নিয়ে আসলো। আমি তখন ওই মহিলার সম্ভবত আমার নানির বাসার থেকে একটু সামনে, সম্ভবত ওই মহিলার মার বাসা, ওইটা মার বাসায় আসে, ওইখান থেকে উনি ঢাকা থাকে। যে মহিলার বাসায় ছিলেন ওই মহিলার কাছে আবার দিয়ে দিল নানু? আচ্ছা, ওই মহিলার কাছে আমার দিয়ে দিল। ওই মহিলার নাম কি ছিল? আমি জানি না। ওকে, তারপরে আমি যাইতে চাইনি, আমি অনেক নিষেধ করছি নানুর, আমি যাব না। নানু আমার শুধু বুঝাইতে আছে, যাও আমি কালকে যাই তোমার নিয়ে আসবো। এই কথাগুলো মনে পড়ে, আমি তোমার কালকে যাই নিয়ে আসবো, তুমি যাও। মানে বাচ্চাদের মতন বুঝাইতে আছে, যাও তোমার আমি বড় গাড়ি দিয়ে নিয়ে আসবো, প্লেন দিয়ে নিয়ে আসবো, আমার এরকম বুঝাইতেছে। কিন্তু আমি যাব না। তারপর শেষমেশ আমি রাজি হইলাম, যেহেতু করতেছে। তারপর রাজি হইলাম, তারপর ওনারা আমার নিয়ে আসার পরে বেশ কিছুদিন ছিলাম। থাকার পরে এখন আমি মাঝে ওই খালারা বলতাম আমি বাসায় চলে যাবো। আমি বাসায়, তো উনি বলতো না, বাসায় যাওয়া যাবে না। যখনই বলতাম উনি এমনি আমার কিছু বলতো না। ওনাদের বাসায় কাজের লোক ছিল 2 জন, এমনি আমার কোনো অযত্নও করতো না, আমার তেমন কিছু কোনো কাজও করাইতো না, রাখতো। ওনার 2টা মেয়ে ছিল, একটা ছেলে ছিল। তো আমি শুধু বাড়ি যেতে চাইতাম, তো উনি করতেন বাড়ি যাওয়ার কথা বললে ওনার মুখ কালো হয়ে যেত। আচ্ছা, তারপরে আর
আমি আর কিছু বলতাম না যে তারপরে এর মাঝখান দিয়ে একটা ঘটনা হয়েছে, একটা মিথ্যা দোষ আমার গাড়ি চাপাই দিছে। তারপরে ওই মিথ্যা দোষটা কি? মিথ্যা দোষটা হইলো অনেক দিনই ছিলাম, সম্ভবত মাসখানি হবে ওনাদের এখানে ছিলাম। তো আমি আশায় ছিলাম হয়তো কোনো দিন বাড়ি চলে যাব, এই আশাটাই আমার ছিলাম। তো থাকার পরে একদিন ওনারা কোথাও বেড়াইতে গেছে। তো আমি এই বিষয়টা আমি আজ পর্যন্ত কাউরে বলিনি, আজকে আপনারা বলতেছি। আমি কাউরেই বলিনি, যেমন কি যে আমার পাইছে তারও বলিনি। তো ওই ওনার শাশুড়ি ছিল ঘরে, ড্রয়িং রুমে কোরআন শরীফ পড়তেছে, আর ওনারা বেড়াইতে গেছে কোথাও একটা ছেলে মেয়ে নিয়ে। তো ওই শাশুড়ি বলতেছে মানে যে এই আলমারির নিচ এই ঘরটা ঝাড়ু দাও, ওই তোমার খালার ঘরটা একটু ঝাড়ু দিয়ে দাও, অন্য কোনো ঘর না করে শুধু ওই ঘরটাই ঝাড়ু দিয়ে দাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে উনি আবার ডাক দিয়ে বলল আলমারির নিচটা ভালো করে ঝাড়ু দিবা, আলমারির নিচটা ভাড়ায়। তো আমি বললাম আচ্ছা। তা আমি আলমারির নিচটা যখন ঝাড়ু দিলাম, ঝাড়ু দেওয়ার সাথে সাথেই একটা ব্যাগ বেরিয়ে এসছে, এটা এতটুকু ব্যাগ। তো আমি আবার ব্যাগের চেন খুললে আমি দেখছি অনেকগুলো টাকা ব্যাগটার ভিতরে। তা আমি আবার দৌড়ে ওই ওনার কাছে নিয়ে গেছি, নানুর কাছে? হ্যাঁ ওই নানুর কাছে নিয়ে গেছি। বলছি যে এই টাকা, বলে উনি বললো যেখানে ছিল ওখানে রেখে দে। তো আমি সেখানে আচ্ছা ঠিক আছে। তো আমি ওখানেই রেখে দিছি শেষ। আমি ওটা পরিষ্কার করে আমি আমার মতো রয়েছি, ওটার কথা আর আমার মনেও নেই। আমি ওখানে রেখে দিছি। পরে খালা আসছে, আসার পরে ওই ব্যাগ ধরার পরে ওই ব্যাগে কিছু ছিল না, টাকা ছিল না। মানে আমার শুধু জিজ্ঞেস করছে তুই এখানে টাকা কি করছো। আমি তো জানি না টাকা কই, আমি জানি না। তারপর আমার আর কিছু বলেনি, আমার আর কোনো প্রশ্নই করে নাই, ব্যাস ওটা ওইভাবে রয়েছে। আর উনিও কিছু বলেনি। তারপরের দিন আমার কোনো প্রশ্নই করলো না খালা, কিছুই বলেনি। পরের দিন উনি ওনার ভাইরে বলছে, মনে হয় কিছু বলছে একটা, বলার পরে আমি ওই দিন বেশি খালা আমার সাথে খুব একটা কথাও বলেনি, উনি বলে নাই। তারপরে যে এই দুপুরবেলা অনেকটা বেলা হয়ে গেছে, আমি খাইতে বসছিলাম, আমি খাবার শেষ করি নাই, হয়তো অল্প একটু খাইছি। তো ওই সময় ওনার ভাই আসছে, আসার পরে আমার রাখলো। পরে বললো টাকা কোথায়। আমি বললাম আমি তো জানি না বিষয় কিছু। তারপর উনি আমার মার শুরু করলো, অনেকভাবে মারছে। আমি সবসময় ভাবি যে আমি সবসময় বড় হতে দেখছি যে মানুষ খাবার সময় আর নামাজের সময়টা মানুষ সম্মান করে, যে খাবার সময় কাউরে কেউ ডাকে না। আমার কষ্ট লাগে যে আমি কোনো দোষ করিনি, আমি এই বিষয়ে কিছু জানি না। আমি আজ পর্যন্ত এই কথা কাউরে বলিনি, কাউরে না। আমার হাজবেন্ড কি আমার অনেক আপনজন আছে, আমার জীবনে আমি এতখানি বড় হয়ে গেছি, আমি হারাইছি 20 বছর বয়সে। ওই দিনের মতো কঠিন দিন আমার জীবনে আসেনি। ওই খালা আমার কিছু বলে নাই, উনি আমার কিছু বলে নাই। উনি শুধু বসে থাকার পর ওই লোকটা আমার ধরে শুরু করলো, মারতে মারতে ওই ঘরে নিয়ে গেল। তো আমার খালি বলতেছে টাকা বের কর। আমি জানি না। মারতে মারতে আমার শোয়াই ফেলছে, আমি শুয়ে পড়ছি। তারপর আমি কাঁদতে পরে মানে এমন ভাবে মারছে, আমি মারতে মারতে আমি চোখের তলে চলে গেছি না খাওয়ার জন্য। আমি খাটের নিচে চলে গেছি। তারপর এখানেও টাকা রাখছে, দেখো এখানে সব খোঁজ করে দেখো, এখানে সব বার কর। ওনার ভাই বলতেছে এখানে সব বার কর। তারপরে আমি সব বার করছি, ওখানে কিছুই পাইনি। বার করার পরে কিছুই তো পাইনি। তারপরে উনি চলে গেল, ব্যাস উনি ক্ষান্ত হয়ে বসছে। ওনার বয়স কত হবে, 25-26 বছর হবে। তো এত বড় বয়সে মানুষ, উনি ক্লান্ত হয়ে গেছে আমাকে মারে। পরে উনি বসে পড়ার পরে চলে গেছে, শেষ, ওখানেই শেষ। আপনি বলেন নাই যে ব্যাগটা আপনি ওখান থেকে পাওয়ার পরে নানুর কাছে নিয়েছেন? বলছি, আমি ওনার দেখাইছি কয় ব্যাগে অনেকগুলো আমি দেখছি, বড় বড় নোট ছিল। আমি তখন টাকা চিনিও না, 10 টাকার নোট কি আমি চিনি না, আমি 5 টাকার নোট। এটা বলার পরে উনি ওনার শাশুড়িকে জিজ্ঞেস করেন নাই বা ওনার? সেটা আমি জানি না, আমাকে শুধু জিজ্ঞেস করলো। আর ওনারা কিছু বলছে না বলছে সেটা ওনারা জানেন। তো আমার এটা
আর পরে একটা কথার জন্য আমার যে বিষয়টা সন্দেহজনক মনে হয়েছে, পরে আমার খালা একটা কথা বলছে, তখন জানি না এটা কে কি করছে, আমি কোন জানি না, খালা আল্লাহ এটা, জানে। যে খালা আপনাকে নিয়ে গেছিল? যার বাসায় আমি ছিলাম উনি। হ্যাঁ, তো এই ঘটনার পরে কি হলো? তারপরে এটা ওখানেই চলে গেল, আমি ওইভাবেই রইলাম। আমি অনেকক্ষণ ওখানে শুয়েছিলাম, শুয়ে উঠছিলার পরে উঠছি, আমি উঠে আমি অনেক ক্লান্ত ছিলাম। তারপরে একে একে আমি ঘুমাইছি। তারপরে ওনার হাজবেন্ড যখন আসছে, এসে অনেক দুঃখ প্রকাশ করতেছে, আমার মাথায় হাত বুলাইতেছে, করতেছে, তোরে এত মারছে সেটা। তারপর যাক, উনি আর কিছু বলেনি, বলে নাই, খালা আর কিছু বলে নাই, কেউ কিছু বলে না। আমি আমার মতন শুয়েছিলাম, ওটাই শুয়েছিলাম, ঠিক আছে। তারপরের দিন সকালবেলা আমি বলতেছি আমি বাসায় যাব। তারপরে মানে বাড়িতে যাব? আমি বাড়িতে যাব। তো বললো তুই বাড়িতে যেতে পারবি না, যতদিন আমার টাকা শোধ না করতে পারবি তুই এতদিন বাড়িতে যেতে পারবি না। ওই কথাটা আমার মনের ভিতরে অনেক কষ্ট লেগে গেছে। এটা কে বলছে? ওই খালা বলছে, যতদিন আমার হেনতে যাইতে হলে আমার টাকা শোধ করে তারপর যাইতে হবে। তারপরে উনি ওই কথা বললো, গেল। তারপর আরেকদিন গেল। তারপরে আমি আবার বললাম আমি বাড়ি যাব, আমি মন খারাপই থাকি। তারপরে মাঝে মাঝে আবার জিজ্ঞেস করতো মন খারাপ, আমি বাড়ি যাবি? আমি বললাম হ্যাঁ। ওইটা বললে ওনার মন খারাপ ওই বাসা থেকে আপনি বের হতেন, কোথাও বেড়াতে যেতেন? না, আমি কোথাও বের হইনি, আমি ছিলামই যে অল্প কিছুদিন। তো যখন ওই যে ওই ঘটনা হওয়ার পর আমার মনটা ভেঙে গেছে। ওই যে উনি ওই কথাটা উনি এইবার ওই দিন বলছে, আবার বলছে। একটা বাচ্চাকে যদি আপনি সাসপেক্ট করেন সে চুরি করতে পারে, তাহলে সাসপেক্টের জায়গাতে কিছু বিষয়ে আপনার আসতে হবে। যে ও তো সারাদিনই বাসায় কাজ করে, ও তো আসলে পার্মানেন্ট থাকার মানুষ। এটা এমন না যে আপনার বাসায় একজন গৃহকর্মী আসতেছে একটা পার্ট টাইমের জন্য, অল্প কোনো কাজ করবার বাইরে চলে যাচ্ছে, এরকম তো না। তার মানে ও কিছু যদি চুরি করে তাহলে ও বাসার মধ্যেই রাখবে। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে ওর বয়স অনুসারে ও যদি এত টাকা চুরি করে বা এরকম সাহস যদি পায়, তাহলে এর আগে ও ছোটোখাটো চুরি করেছে। নইলে এত বেশি টাকা একবারে একটা বাচ্চার মনে অসম্ভব চুরি করাটা, সাহসই পাবে না। সো এখানে সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে, এটাও চিন্তা করা উচিত। 3 নম্বর হচ্ছে যদি চুরি করে থাকে তাহলে ওর সাথে কার কার সম্পর্ক আছে? পাশের কারো সম্পর্ক আছে, আশেপাশের কেউ সম্পর্ক আছে, বা বাড়িতে আর অন্য কেউ আসে, তাহলে তাকে সে টাকাটা দিয়ে দিতে পারে কিনা, পাস করে দিতে পারে কিনা, এগুলো তো চিন্তা করার ব্যাপার আছে। এগুলো অনেক কিছু চিন্তা করার পরে যদি আপনার রেজাল্টটা নেগেটিভ আসে, সেই জায়গাটা থেকে খুব স্বাভাবিকভাবে রেজাল্টটা নেগেটিভই আসতো, যে কারণেই আমি প্রশ্নটা করেছি, মানে ইস্যুটা তুলেছি। তাহলে তো লজিক্যালি ওর প্রতি এই অত্যাচারটা করা সম্ভবই ছিল না, যে আমার মনই বলতে সেটা সম্ভব না ওর দ্বারা, তাই না? তো এই অত্যাচারগুলো হয় বিশেষ করে গৃহকর্মী যারা আছেন, প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক যারাই কাজ করেন, এই অত্যাচারগুলো হয় খুব মারাত্মক লেভেলে হয়। এটা সম্পূর্ণই ভুল, আল্লাহ জানে এটা সম্পূর্ণই ভুল। এই জিনিসটা মাফ করছেন ওদেরকে মন থেকে? মাফ করছেন ওদেরকে মন থেকে? কোনোদিনও না, কারণ আমি দোষটা করিনি। ওদের তো বোঝা উচিত ছিল যে আমি এই জিনিসটা করতে পারি কিনা। আমি তো বুঝি না কোনো কিছু। যে কোনো ক্রাইম, যে কোনো অন্যায় করার আগে আর আমি দুইটা ছিলাম জিনিস চিন্তা করবেন। একটা হচ্ছে যদি আপনি বিলিভার হন যে কিছু অপরাধ, কিছু অন্যায়, কিছু ভুল থাকে সরাসরি সৃষ্টিকর্তার সাথে, যে আল্লাহর হক যেটাকে আমরা বলি, সেগুলোর জন্য আল্লাহ আপনাকে মাফ করে দিবেন হয়তোবা, যদি আপনি মাফ চান, কারণ উনি দয়ার সাগর, দয়ার ভাণ্ডার। কিন্তু একটা কিছু কিছু থাকে বান্দার হক, এ ব্যাপারে উনি স্পষ্টত বলেছেন, এ ব্যাপারে তার কিচ্ছু করার নেই যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তোমাকে মাফ না করবে। সো বান্দার হকের জায়গাটায় ভুল করার আগে একটু চিন্তা ভাবনা করেই ভুলটা করতে হবে, এই হচ্ছে বিষয়। চলেন যেখানটায় আমরা ছিলাম, যে বললো যে টাকা শোধ না করা পর্যন্ত যেতে পারবি না, তারপর এতটুকুই বললো, আমি যেতে বললে তুই আমার টাকা শোধ করে তারপর যেতে হবে। তো আমি আর আমার মন ভেঙে গেলো, তো উনি তো আমার বাড়িতে নেবেন, আমি টাকা কোথা থেকে শোধ করবো? আমি তো এই টাকা নিয়ে নেই। আমার কষ্ট হয় কিসের জন্য, যে আমি আমি কীভাবে ওরা তো বড় মানুষ, আমি তো ছোটো মানুষ, যে আমি এই টাকাটা নিতে পারি কিনা, ওই সেটটা তো ওদের থাকা উচিত যে ওই টাকাটা আমি নিতে পারে কিনা। আর আমি ছিলামই কিছুদিন ওদের বাসায়, আমি তখন কিছুই বুঝি না। আমি আসছি কতদিন ধরে, 15-20 দিন, এই কিছুদিন। তারপরে ওই কথাটা বলার পরে আমার মনে আসলো যে আমি নিজে থেকে আমি বাড়ি চলে যাবো, আমি হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাবো। চিনতেন আপনি? নিশ্চয়ই চিনতেন না। না, আমি চিনতাম না। আমার মনে আসলো আমি হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাবো, আমার যেটা মনে আছে আমি সেটাই বলতে। ওখান থেকে নিয়ে আসছিল কি হাঁটতে হাঁটতে? মনে আসছে এটা, কিন্তু আপনি বলছেন আমি হাঁটতে না, হাঁটতে। মানে আমি ওই সময় আমার মনে হয়েছিল যে আমি এখন কি করবো। উনি বলতেছে মানে আমি পুরো বাড়ি বাংলাদেশ যাবো। হাইটা ফেলবো দরকার হলে, বিষয়টা এরকম। হ্যাঁ, তারপর তারপরে এখন আমি দেখি একদিন সকাল 9টা বাজে দেখি গেট খোলা। উনি কোথাও একটা গেছে, নিচে গেছে হয়তো, নাকি কই গেছে জানি না।
পরে গেট খোলা, পরে আমি নিচে গেলাম। নিচে গেলে এখন আমার মনে হলো আমি হাঁটতে বাড়ি চলে যাবো। আমার মনে হলো আমি এখানে থাকবো না। আমি ওর 2 দিন পরেই আমি ওই গলি থেকে, ওই বাসা থেকে নাইমা আমি গলি থেকে বের হয়ে গেছি। তারপরে সরাসরি হাঁটতেছি। আমার মনে একটাই ভাবনা, আমি হাঁটলে হয়তো বাড়ি চলে যাব। আমার মনে তখন এই চিন্তাই। আমার মন বারবার সামনে গেলে আমি বাড়ি খুঁজে পাবো, কিন্তু হাঁটতেছি, রাস্তা তো আর শেষ হয় না। আমি সরাসরি হাঁটছি, কোনো এদিক ওদিক পিছিয়ে যাইনি। গলি থেকে বের হয়ে বাঁ দিকে হাঁটছি, বরাবর হাঁটতে সন্ধ্যা হয়ে গেছে। যখন সন্ধ্যা হয়ে গেছে তখন আমি একটু দাঁড়াই গেছি, যে আমার কান্না চলে আসতেছে। তখন আমার সন্ধ্যা হয়ে গেছে বলতে আমি তখন একটা বস্তির সামনে যা দাঁড়াইছি, দেখি ওখানে কয়েকজন বাচ্চা খেলতেছে। তো ওইগুলা দেখে আমি দাঁড়াই গেছি। ওদেরকে 2টা মেয়ে দেখছি খেলতেছে, ওদেরকে দেখে আমি দাঁড়াই গেছি। তো আমি দাঁড়ায় ওদের খেলা দেখতেছি। পরে ওই মেয়েরা নিজে থেকে 2টা মেয়ে আমার কাছে আসছে। পরে আইসা বললো, আরে ও তো ওই আন্টির মেয়ে, ওরা নিয়ে যাই। আমি যাই দাঁড়ানোর সাথে সাথে ওইটা ছিল, ওই জায়গাটা আমি চিনি, ওই মিরপুর 2 নম্বর হাট ফাউন্ডেশন। ওইটা এখন ওখানে হাসপাতাল হয়েছে। তখন ওনার বাড়ি বের করতে পারবেন যিনি আপনার সাথে এরকম অত্যাচার করছিল? না আমি জানি আচ্ছা, না। তারপর ওই মেয়ে 2টা আমার কাছে এসে বলতেছে, ওই হাসপাতালে একজন আয়া কাজ করতো, ওনার নাম বলতেছে, বলে ওর মেয়ে, আয় ওরা নিয়ে যাই, ওর মার কাছে নিয়ে যাই। আসলেই নাকি? না। আচ্ছা, ওরা আইডিয়া করছে, হ্যাঁ। চেহারার সাথে মিল দেখে বলতেছে ও তো ওই আন্টির মেয়ে, তুমি তোমার মার কাছে যাবা? আমার বলতেছে তুমি মার কাছে যাবা? আমি বলছি হ্যাঁ। পরে আসো তোমার মার কাছে নিয়ে যাও। ওরা নিজে থেকে বলে আর তোমার মার কাছে নিয়ে যাও। পরে ওরা হাসপাতালের ভিতরে নিয়ে ওই আন্টি ওনার ডাকছে, যে ওনার মেয়ে আসছে, ওনার খবর দেন। ওনারা বললো যে ওনার মেয়ে আসছে, খবর দেন। তো ওনারা খবর দিছে। উনি তো দৌড়ে আসছে যে আমার মেয়ে এখানে কেন আসবে। উনি দৌড়ে আসছে। পরে আয়সা দেখে অনেকে কে, তো আমার মেয়ে না। তো উনি এটা বলতেছে, বলার পরে উনি বলছে ঠিক আছে। তারপর আমার জিজ্ঞেস করলো তোমার বাড়ি কই? আমি বললাম আমার সামনে। তারপরে বলার পরে যে উনি আমার কোলে নিছে। তারপরে নাম জিজ্ঞেস করলো, নাম বললাম। আমাকে আর কিছু বলতে পারো? আমি কি না, আর কিছু জানি না, আর কিছুই আমি বলিনি, আমি আর কিছু জানি না। তারপরে বলে তো তাহলে হারাই গেছে। তো উনি আমার কি করলো, তো ও যখন কোলে নিছে, উনি আগে কি করলো, অনেকে মানুষ জড়ো হয়ে গেছে, উনি করলো সবাই তোমরা দূর যাও। ও সারাদিন হাসছে, ওর আগে খাওয়াইনি। তারপরে উনি ওনার গায়ে চাদর ছিল, ওই চাদর দিয়ে আমারে পেঁচায়। তারপর ওনার কাছে খাবার ছিল, ওই খাবার খাওয়াইছে বসে, খাওয়ায়। তারপরে এখন বিভিন্ন অনেক মানুষ হয়েছে, ওই সবাই বলতেছে আমারে দিয়ে দাও। তারপরে উনি বলে না, আমি কাউরে দেবো না। ও যখন আমার মেয়ে যখন ওরই করছে, ওরা আমি নিয়ে যাবো, ওরা আমি কাউরে দিতেছি না। যদি কেউ পাও তো ওর ঠিকানা, তখন আমার সাথেই করে। উনি ওই হাসপাতালে আয়ের কাজ করে। তারপরে ওই সন্ধ্যাবেলায় উনি ওনার বাসায় নিয়ে যায়। এনাকি মা ডাকছেন পরে? হ্যাঁ, ওনারে আমি মা ডাকছি। ওনার কাছে বড় হয়েছেন? ওনার কাছে আমি 3 বছর ছিলাম। পরিচয় আছে, যোগাযোগ আছে ওনার সঙ্গে? হ্যাঁ, যোগাযোগ আছে। আচ্ছা। তারপরে উনি আমার পুরাই ওনার নিজের মেয়ের মধ্যে আমার মধ্যে কোনো তফাৎ নেই। উনি আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসা দিছে। আর অনেকে আমি ওনার যাওয়ার 2 দিন পরেই আমি ওনারে মা ডাকতে শুরু করছি। উনি বলছে তুই আমার মা বলবি। আর উনি সবাইরে বলছে যে ও আমার মেয়ে। ওনার কি আপনার মতো মেয়ে ছিল একটা? হ্যাঁ, ওনার 3 মেয়ে 2 ছেলে। উনি সংসার চালাইতো, উনি কাজ করে সংসার চালাইতো। তার মধ্যে আবার আমার নিয়ে গেছে। 3 বছর পর কি হয়? তারপরে 3 বছর পরে আমি ইচ্ছে করে, একটু সমস্যার কারণে আমি ইচ্ছে করে, যখন মার কাছে আসার পরে 2-1 বছর পরে মার এক আত্মীয় আছে, ওনার মেয়ে বিয়ে দিছে। তো ওনারা আমাকে দেখছে, দেখার পর আমাকে চাইছে যে ওরা আমাদের দিয়ে দেন। তো আমার মা দেয়নি, বলছে না আমি ওরা দিব না, কাউরে দিব না। অনেকেই চাইছে, তো উনি আমার কাউরে দেয়নি। তো দেয়নি। তারপরে যে অনেক 2-1 বছর চলে গেল। তারপরে আমার একটু মায়ের সমস্যার কারণে পরে আমি নিজে থেকে বলছি আমি ওখানে চলে যাব। ওই কাকার যিনি আমার বিয়ে শাদী দিছে, আমি ওনার কথা বলছি যে আমি ওনার বাসায় চলে যাব। ওনার কাছে ছিলেন, তারপরে উনি আপনাকে বিয়ে শাদী দিয়েছে। আপনার বাচ্চা কাচ্চা কয়জন? 2 জন। কি ছেলে না মেয়ে? এক ছেলে এক মেয়ে। আচ্ছা, আর হাজবেন্ড আসছে আপনার সাথে আজকে? জি। ওকে। এই অনুষ্ঠানের ব্যাপারে কে আগ্রহ দেখিয়েছে, উনি না আপনি? অনুষ্ঠানের ব্যাপারে আগ্রহ দেখেছে আমার ননসের এক মেয়ে আছে, ও দেখতো। উনি দেখে তারপর আপনাকে বলছে? হ্যাঁ, বলছে। আমার বিষয়টা আগে কেউই জানতো না।
আগে কেউ জানতো না, যখন ইদানিং আমি ওই যে একটু খুঁজতে গেছিলাম, ওর থেকে কিছু কিছু মানুষ কুমিল্লা দাউদকান্দি গিয়েছিলেন খুঁজতে? গিয়েছিলাম। কাকে সাথে করে নিয়ে গেছিলেন? আমার শ্বশুরকে সাথে নিয়েছিলাম। মানে শ্বশুর জানেন, জেনে শুনে বিয়েটা দিছেন নাকি? হ্যাঁ, বিয়ের আগে সবাই ওনাদের জানাই দিছে। দাউদকান্দি গিয়ে কোথায় খুঁজেছেন? মানে আমার শ্বশুর বাড়ি গ্রামে? যেখানে, হ্যাঁ। ওইখানে এক খালা আছে, ওই খালা ওর বাড়ি কুমিল্লা দাউদকান্দি? না, ওই খালা আছে, ওই খালার মেয়ে বিয়ে দিছে কুমিল্লা। তো ওখানে গিয়ে আপনারা খুঁজছেন? ওইখানে গিয়ে গেছি। হ্যাঁ, গিয়ে ওই মেয়ের শাশুড়িরে বলছি, তো ওই মেয়ের শাশুড়ি বললো তুমি তো খুঁজলে তো পাইতে পারো, একটু খুঁজে দেখো, এরকম গ্রাম আমাদের ওখানে আছে। পরে ওনাদের বাসায় গেলাম, এক রাত ছিলাম। তারপরে উনি কিছু কিছু গ্রাম দেখছে, তো আমি বলছি আমাদের গ্রাম হইলে আমার ভাই বোনের নাম বললেই পাবেন। তো উনি কয়েক গ্রাম দেখছে, তো মিলে নাই, কয় এরকম তো কেউ কাউরে চিনে না। তারপর আমি যেরকম গ্রামটা দিছিলাম যে আমাদের গ্রামটা এরকম, তো ওই গ্রামে গেছি। কিরকম আপনাদের গ্রামটা? আমাদের গ্রামটা ওই যে পশ্চিম দিকে নদী আছে, আমাদের ঘরের সামনে মসজিদ আছে। তো আমাদের গ্রাম থেকে আরেকটা গ্রাম আছে, ওই গ্রামে ওই উঁচু একটা জায়গার মধ্যে একটা মাজার ছিল, এটা আমাদের গ্রামের পাশের গ্রাম। তো ওইটাই আমি ওনারা বলছি, তো বলছে আমাদের এখানে অনেক মাজার আছে, এরকমই ওই একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে একটা মাজার আছে। আমার নাম বিলকিস, আমি 7 বছর বয়সে হারিয়ে যাই। আমার 4 ভাই 3 বোন ছিলাম। বড় ভাইয়ের নাম বাচ্চু, মেজো ভাইয়ের নাম মনির, সেজো ভাইয়ের শাহজালাল, ছোট ভাই নুরু, বড় বোন আসমা, মেজো বোন নার্গিস। এখন বলেন। হ্যাঁ, আমার বড় ভাইয়েরা বাসা বলেও ডাকতো বাড়ির সবাই। বড় ভাইয়ের কি ডাকতো? বাদশা বলে। আচ্ছা। জেলা কুমিল্লা দাউদকান্দি। আমার বাবা মৃত সিরাজ, মা মৃত রওশনারা। আমার বড় ভাই ঢাকায় থাকতো, মায়ের সাথে ঢাকায় এসেছিলাম। ছোট ভাই নৌকা চালাতো। আমাদের গ্রামের পশ্চিম দিকে নদী ছিল। আমাদের ঘরের সামনে মসজিদ ছিল। আমার বড় মামার 2টো মেয়ে ছিল, একজনের নাম ইয়াসমিন, আরেক মেয়ের নাম জেসমিন। আমাদের গ্রামে ঝগড়া মারামারি হতো। আমার মা মারা যাওয়ার পরে, হ্যাঁ একবার দেখছিলাম। আচ্ছা, আমার মা মারা যাওয়ার পরে আমার নানু আমাকে এক খালার কাছে দিয়ে দেয়। আমি ওখান থেকে সকালবেলা ইচ্ছা করে বেরিয়ে যাই। আচ্ছা, এখানে মহিলা আমাকে নিয়ে আসে, তারপরে এই হারাই যাওয়ার ঘটনা। আল্লাহ ভরসা, অনেক নাম মনে আছে আপনার, অনেক এলাকার নামও মনে আছে। এখন বাকিটুকু আপনার কপালে যদি থাকে, আল্লাহ যদি লিখে রাখে তো হবে আর কি। আপনি কোথা থেকে এসছেন? কোন জেলা থেকে? নারায়ণগঞ্জ থেকে আসছেন। কতদিন চেষ্টা করছেন এই অনুষ্ঠানে আসার জন্য? 3 মাস। 3 মাস। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন এবং একই সাথে কুমিল্লা দাউদকান্দির যদি কোনো গ্রুপ থেকে থাকে, কুমিল্লা দাউদকান্দির যদি কোনো ফেসবুকে যদি কোনো গ্রুপ থেকে থাকে, সেই গ্রুপে এটা ট্যাগ করেন বা শেয়ার করেন। সেই এলাকার লোকজন যারা আছেন তারা একটু চেষ্টা করেন কুমিল্লা দাউদকান্দির এই সিরাজ নামে কেউ আছে কিনা। বাবার নাম কি বললেন? সিরাজ, এবং মায়ের নাম হচ্ছে রওশন। এবং এছাড়াও বড় ভাইয়ের নাম যেটা বাদশা বা বাচ্চু, এই নামে, এবং ভাই বোনদের নাম যদি এগুলো মিলে যায়, ছোট ভাই নুরু, সেজো ভাই শাহজালাল, মেজো ভাই মনির, বোন নার্গিস, আরেকজন আসমা, এগুলো যদি মিলে যায় তাহলে আলহামদুলিল্লাহ আমরা ওকে ওর পরিবারের কাছে ফেরাতে পারবো। আজকে কে কে সাথে এসছে? শুধু হাজবেন্ড আসছে সাথে করে। তো ঠিক আছে, আর কিছু বলার আছে? যদি ফ্যামিলি পেয়ে যান তাহলে এই খালার আসছি। কুমিল্লা কোথায় এটা? কুমিল্লা দাউদকান্দি, এতটুকুই আমি মার মুখে শুনছি। কুমিল্লা দাউদকান্দি আপনাদের বাড়ি? দাউদকান্দি তো এটা বোধহয় একটা থানা পড়ে, থানা বা কিছু একটা। দাউদকান্দি তো গ্রাম না? এতটুকুই শুনছি। আচ্ছা, থানা বা উপজেলা। হ্যাঁ, এই দাউদকান্দিতে আপনাদের বাড়ি, কুমিল্লা দাউদকান্দি। কিন্তু গ্রামটা কোন গ্রাম এটা আমি জানি না। বাবার নাম কি? সিরাজ। মায়ের নাম রওশনা। আর বাবা মার নামটা মনে করেন আমি একজনের যার কাছ থেকে শুনছি, এজন্য আমি এটা ছাড়তেও পারি না। আবার মনে করেন খুব একটা ওই যে ভাই বোনের নামটা যতটা শিওর, এতটা শিওরও না। আচ্ছা, মানে বাবা মার নাম নিয়ে সন্দেহ আছে? একটু সন্দেহ আছে, কিন্তু আমি এটা ছাড়তে পারি না। আমার মনে হয় আমার এটা শেখানো হয়েছে, একজন লোক আছে আমাদের বাড়ির সামনে, উনি সবসময় আমার সাথে ফাজলামি করতো, তোর বাবার নাম মার নাম এইটা। তখন আমি আবার ওনার পছন্দ করতাম না, ওনার কথা বিশ্বাস করতাম না। তখন আল্লাহ জানে, এখন আমি ওইটাই ধরে সিরাজ অথবা রওশন। সিরাজ রওশন হচ্ছে মায়ের নাম, বাবার নাম সিরাজ। হতেও পারে নাও পারে, একটু সন্দেহ আছে। ভাই বাচ্চু মনির শাহজালাল নুরু, বোন হচ্ছে আসমান নার্গিস। আচ্ছা, বলেন তো কি হয়েছে তারপরে? শুধু বড় ভাই ঢাকা থাকতো। যখন কুমিল্লা থেকে আসার পরে ভাইয়ের বাসায় গেছি, নদীটা পার হইলাম, তারপর এক রাত ছিলাম। ভাইয়ের বাসা বলতে কি ভাই তখন বিবাহিত? হ্যাঁ, আমার 2 ভাইয়ের বিয়ে হয়ে গেছিল তখন। আচ্ছা, 2 ভাইয়ের বিয়ে হয়েছিল। ওকে, তারপর বড় ভাইয়ের ওনার বউ ছিল। তারপরে এক রাত ছিলাম, থাকার পরে পরের দিন আবার আমরা গ্রামে চলে গেছি। বড় ভাইয়ের বাসা কোথায় ছিল? ঢাকাতেই, বুড়িগঙ্গার সম্ভবত আশেপাশেই। ওকে, তারপর এক রাত থেকে তারপরে দেশের বাড়ি চলে গেলাম। চলে যাওয়ার পরে কিছুদিন পরে দেখি মা অসুস্থ হয়ে গেছে। মা অসুস্থ হওয়ার পরে নানু আমার নিয়ে যায় নানুর কাছে। ওনার কাছে 2 দিন রাখার পরে উনি
একজনের কাছে আমার বুঝাই দিল, বললো তোমার খালা হয়, তুমি ওর কাছে যাও। উনি আমার আপন খালা না, আপন না, তা ওনার কাছে বুঝাই দিল। তারপরে তখনই মানে কিছুদিন পরেই, বেশি দিন নেয়নি, বেশি আমি যাওয়ার পরে মা অসুস্থ হয়ে গেল। তারপর গেলাম ওনার বাসায়, ছিলাম মনে হয় 3-4 দিন থাকার পরেই, 3-4 দিন থাকার পরেই হয়তো খবর আসছে মা মারা গেছে। এটা কার বাসায় ছিলেন আপনি তখন? ওই আমার নানু একজনের কাছে আমার বুঝাই দিছে। এই একজনটা কি, আপনাদের কি হয় সম্পর্ক? আমাদের কিছুই হয় না, ওনারা বললো আমার ওনারা খালা থাকতো হয়। কোথায়? ওনারা থাকতো, ওনারা ঢাকা থাকতো। ওই বাসাতে আপনি থাকতেন? হ্যাঁ। আচ্ছা, তো ওখান থেকে আপনি খবর পেলেন যে মা মারা গেছেন। খবর পাওয়ার পরে কি করলেন? হ্যাঁ, তারপরে মারা গেছে এটা খবর আসলো। খবর আসার পর উনি আমার নিয়ে গ্রামে গেছে, কুমিল্লাতে, গ্রামে। দাউদকান্দিতে। তারপর গ্রামে যাওয়ার পরে পরে আমার এক খালার কাছে আমার বুঝাই দিচ্ছে, উনি আমার আপন খালা। এই খালার নাম কি? আমি জানি না। আচ্ছা, আপন খালার মানে কাছে আমার আমি খালা কি জন্য বলি, ওনার সাথে আমার নানুর সাথে চেহারা হুবহু মিল। না, সেটা ঠিক আছে, কিন্তু বাড়িতে যাওয়ার পরে কি আপনি দেখলেন যে মা মারা গেছে এরকম কিছু? না না না, আমি যখন খবর আসছে সম্ভবত হয়তো সেই দিনে হইতে পারে, হয়তো মাটি দেওয়া হয়ে গেছে, আমি দেখিনি মারে। পরে কিংবা 2 দিন পরেও হইতে পারে। আমি যেদিন গেছি সেদিন বাড়িতে অনেক মানুষ ছিল, তো মারা যাওয়ার পরেও তো আবার অনেক মানুষজন আসে না, যেদিন হয় খরচ হয়। তো ওই দিন আমি যে বাড়িতে সব অনেক মানুষ দেখছি, কারণ সেটা কি মা ওই দিনই মারা গেছে না 2-3 দিন পরে, সেটা আমি জানি না। মানে মা সত্যিই মারা গেছে? সত্যি মারা গেছে। তো আমি ওই খালার কাছে আমার উনি বুঝাই দিল, ওই খালা আমার নদী পাড়ে, নানি তো বাড়িতেই, আমাদের বাড়িতে। তারপরে ওই বাসায় নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে দেখি অনেক মানুষজন, অনেক বাসায় অনেক মানুষ। তো আমি খেলা করতেছি, আমার কোনো নেই যে মা মারা গেছে, আমার কোনো ফিলিংস নাই, কোনো কষ্ট নেই। তো আমি বসে খেলতেছি, ওই বাবা মারা গেছে সামনে থেকে দেখছি, কিন্তু যে মারা গেছে আমি দেখিও নাই, আর আমি বুঝিও নাই। পরে আমার জ্ঞানে আসছে, পরে খেয়াল আসছে। তো তারপরে কিছুক্ষণ পরে দেখি আমার নানু আর আমার ভাইয়েরা আরেক রুমে অনেক কথাবার্তা বলতেছে। মানে আমার এই জিনিসটা আমার কানে আসছে যে ভাইয়া আর নানু আমার নিয়ে কিছু বলতেছিল, যে না ভাইয়া বলতেছে না, ওরা কোথাও দেওয়ার দরকার নেই। আর আমার নানু কি বারে শুধু বুঝাইতে আছে, দিয়ে দাও এই ধরনের কথা। আর আমার ভাইয়া বারে একটুকু আমার মনে আছে নিষেধ করছে, একটুকু আমার কানে আসছে। ভাইয়ের এক ঘরে, আমি আরেক ঘরে, অতটুকু মনে আছে। তারপরে শেষমেশ ভাইয়েরা সেই বুঝাই নিয়ে আমার নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমার আবার ওই নানি একদিন রাখে ওই ওনার কাছেই আবার দিয়ে দিল। পরে ওনার কাছে দেওয়ার পরে উনি আমার নিয়ে আসলো। আমি তখন ওই মহিলার সম্ভবত আমার নানির বাসার থেকে একটু সামনে, সম্ভবত ওই মহিলার মার বাসা, ওইটা মার বাসায় আসে, ওখান থেকে উনি ঢাকা থাকে। যে মহিলার বাসায় ছিলেন ওই মহিলার কাছে আবার দিয়ে দিল নানু? আচ্ছা, তো ওই মহিলার কাছে আমার দিয়ে দিল। ওই মহিলার নাম কি ছিল? আমি জানি না। ওকে, তারপরে আমি যাইতে চাইনি, আমি অনেক অনেক নিষেধ করছি নানুর, আমি যাব না। নানু আমার শুধু বুঝাইতে আছে, যাও আমি কালকে যাই তোমার নিয়ে আসবো। এই কথাগুলো মনে পড়ে, আমি তোমার কালকে যাই নিয়ে আসবো, তুমি যাও। মানে বাচ্চাদের মতন বুঝাইতে আছে, যাও তোমার আমি বড় গাড়ি দিয়ে নিয়ে আসবো, প্লেন দিয়ে নিয়ে আসবো, আমার এরকম বুঝাইতেছে। কিন্তু আমি যাব না। তারপর শেষমেশ আমি রাজি হইলাম, যেহেতু করতেছে। তারপর রাজি হইলাম, তারপর ওনারা আমার নিয়ে আসলো। নিয়ে আসার পরে বেশ কিছুদিন ছিলাম, থাকার পরে এখন আমি মাঝে মাঝেই ওই খালারা বলতাম আমি বাসায় চলে যাবো। আমি বাসায়, তো উনি বলতো না, বাসায় যাওয়া যাবে না, বাসায় যাওয়া যাবো না। যখনই বলতাম উনি এমনি আমার কিছু বলতো না। ওনাদের বাসায় কাজের লোক ছিল 2 জন, এমনি আমার কোনো অযত্নও করতো না, আমার তেমন কিছু কোনো কাজও করাইতো না, রাখতো। ওনার 2টা মেয়ে ছিল, একটা ছেলে ছিল। তো আমি শুধু বাড়ি যেতে চাইতাম, তো উনি করতাম বাড়ি যাওয়ার কথা বললে ওনার মুখ কালো হয়ে যেত। তারপরে আর আমি আর কিছু বলতাম না। যে তারপরে এর মাঝখান দিয়ে একটা ঘটনা হয়েছে, একটা মিথ্যা দোষ আমার ঘাড়ে চাপাই দিছে। তারপরে ওই মিথ্যা দোষটা কি? মিথ্যা দোষটা হইলো, অনেকদিনই ছিলাম, সম্ভবত মাসখানি হবে ওনাদের এখানে ছিলাম। তো আমি আশায় ছিলাম হয়তো কোনোদিন বাড়ি চলে যাব, এই আশাটাই আমার ছিলাম। তো থাকার পরে একদিন ওনারা কোথাও বেড়াইতে গেছে। তো আমি এই বিষয়টা আমি আজ পর্যন্ত কাউরে বলিনি, আজকে আপনারা বলতেছি। আমি কাউরেই বলিনি, যেমন কি যে আমার পাইছে তারও বলিনি। তো ওনার শাশুড়ি ছিল ঘরে, ড্রয়িং রুমে কোরআন শরীফ পড়তেছে, আর ওনারা বেড়াইতে গেছে কোথাও একটা ছেলে মেয়ে নিয়ে। তো ওই শাশুড়ি বলতেছে মানে যে এই আলমারির নিচ এই ঘরটা ঝাড়ু দাও, ওই তোমার খালার ঘরটা একটু ঝাড়ু দিয়ে দাও, অন্য কোনো ঘর না করে শুধু ওই ঘরটাই ঝাড়ু দিয়ে দাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে উনি আবার ডাক দিয়ে বলল আলমারির নিচটা ভালো করে ঝাড়ু দিবা, আলমারির নিচটা ভাড়ায়।
তো আমি বললাম আচ্ছা। তা আমি আলমারির নিচটা যখন ঝাড়ু দিলাম, ঝাড়ু দেওয়ার সাথে সাথেই একটা ব্যাগ বেরিয়ে এসছে, এটা এতটুকু ব্যাগ। তো আমি আবার ব্যাগের চেন খুললাম, চেন খুলে আমি দেখছি অনেকগুলো টাকা ব্যাগটার ভিতরে। তা আমি আবার দৌড়ে ওই ওনার কাছে নিয়ে গেছি, নানুর কাছে। হ্যাঁ ওই নানুর কাছে নিয়ে গেছি, বলছি যে এই টাকা। বলে উনি বললো যেখানে ছিল ওখানে রেখে দে। তো আমি সেখানে আচ্ছা ঠিক আছে। তো আমি ওখানে রেখে দিছি, ওখানে রেখে দিছি। শেষ, আমি ওইটা পরিষ্কার করে আমি আমার মতো রয়েছি, ওটার কথা আর আমার মনেও নেই, আমি ওখানে রেখে দিছি। পরে খালা আসছে, আসার পরে ওই ব্যাগ ধরছে, ধরার পরে ওই ব্যাগে কিছু ছিল না, টাকা ছিল না। মানে আমার শুধু জিজ্ঞেস করছে তুই এখানে টাকা কি করছো? আমি তো জানি না, টাকা কই আমি জানি না। তারপর আমার আর কিছু বলেনি, আমার আর কোনো প্রশ্নই করে নাই, ব্যাস ওটা ওইভাবে রয়েছে। আর উনিও কিছু বলেনি। তারপরের দিন আমার কোনো প্রশ্নই করলো না খালা, কিছুই বলেনি। পরের দিন উনি ওনার ভাইরে বলছে, মনে হয় কিছু বলছে একটা, বলার পরে আমি ওই দিন বেশি খালা আমার সাথে খুব একটা কথাও বলেনি, উনি বলে নাই। তারপরে যে এই দুপুরবেলা অনেকটা বেলা হয়ে গেছে, আমি খাইতে বসছিলাম, আমি খাবার শেষ করি নাই, হয়তো অল্প একটু খাইছি। তো ওই সময় ওনার ভাই আসছে, আসার পরে আমার রাখলো, পরে বললো টাকা কোথায়? আমি বলি আমি তো জানি না বিষয় কিছু। তারপর উনি আমার মার শুরু করলো, অনেক রকম অনেকভাবে মারছে। আমি সবসময় ভাবি যে আমি সবসময় বড় হতে দেখছি যে মানুষ খাবার সময় আর নামাজের সময়টা মানুষ সম্মান করে, যে খাবার সময়টা ওরে কেউ ডাকে না। আমার কষ্ট লাগে যে আমি কোনো দোষ করিনি, আমি এই বিষয়ে কিছু জানি না। আমি আজ পর্যন্ত এই কথা কারোর বলিনি, কারোর না। আমার হাজবেন্ড কি আমার অনেক আপনজন আছে, আমার জীবনে আমি এতখানি বড় হয়ে গেছি, আমি হারাইছি 20 বছর বয়সে। ওই দিনের মতো কঠিন দিন আমার জীবনে আসেনি। ওই খালা আমার কিছু বলে নাই, উনি আমার কিছু বলে নাই, উনি শুধু বসেছিল। বসে থাকার পর ওই লোকটা আমার ধরে মার শুরু করলো, মারতে মারতে ওই ঘরে নিয়ে গেল। তো আমার খালি বলতেছে টাকা বের কর, টাকা বের কর। আমি জানি না। মারতে মারতে আমার শোয়াই ফেলছে, আমি শুয়ে পড়ছি। তারপর আমি কাঁদতে কাঁদতে পরে মানে এমন ভাবে মারছে, আমি মারতে মারতে আমি চোখের তলে চলে গেছি না খাওয়ার জন্য, আমি খাটের নিচে চলে গেছি। তারপর এখানেও টাকা রাখছে, এখানেও টাকা রাখছে, দেখো এখানে সব খোঁজ করে দেখো, এখানে সব বার কর। ওই ভাই বলতেছে, ওনার ভাই বলতেছে এখানে সব বার কর। তারপরে আমি সব বার করছি, ওখানে কিছুই পাইনি। বার করছি, বার করার পরে কিছুই তো পাইনি। তারপরে উনি চলে গেল, ব্যাস উনি ক্ষান্ত হয়ে বসছে। ওনার বয়স কত হবে, 25-26 বছর হবে। তো এত বড় বয়সে মানুষ, উনি ক্লান্ত হয়ে গেছে আমাকে মারে। পরে উনি বসে পড়ার পরে চলে গেছে, শেষ, ওটা ওইখানেই শেষ। আপনি বলেন নাই যে ব্যাগটা আপনি ওখান থেকে পাওয়ার পরে হ্যাঁ নানুর কাছে নিয়েছেন? বলছি, আমি ওনার দেখাইছি কয় ব্যাগে অনেকগুলো আমি দেখছি, বড় বড় নোট ছিল। আমি তখন টাকা চিনিও না, 10 টাকার নোট কি আমি চিনি না, আমি 5 টাকার নোট। এটা বলার পরে উনি ওনার শাশুড়িকে জিজ্ঞেস করেন নাই বা ওনার? সেটা আমি জানি না, আমাকে শুধু জিজ্ঞেস করলো। আর ওনারা কিছু বলছে না বলছে সেটা ওনারা জানে। তো আমার এটা পরে একটা কথার জন্য আমার যে বিষয়টা সন্দেহজনক মনে হয়েছে, পরে আমার খালা একটা কথা বলছে, তখন জানি না এটা কে কি করছে, আমি কোন জানি না, খালা আল্লাহ এটা, জানে। যে খালা আপনাকে নিয়ে গেছিল? যার বাসায় আমি ছিলাম। হ্যাঁ, তো ওই ঘটনার পরে কি হলো? তারপরে এটা ওখানেই চলে গেল, আমি ওইভাবেই রইলাম। আমি অনেকক্ষণ ওখানে শুয়েছিলাম, শোয়ার পরে উঠছি, আমি উঠে আমি অনেক ক্লান্ত ছিলাম। তারপরে একে একে আমি ঘুমাইছি। তারপর ওনার হাজবেন্ড যখন আসছে, আইসা অনেক দুঃখ প্রকাশ করতেছে, আমার মাথায় হাত বোলাইতেছে, করতেছে তোরা এত মারছে সেটা। তারপর যাক, উনি আর কিছু বলে নাই, খালা আর কিছু বলে নাই, কেউ কিছু বলে না। আমি আমার মতন শুয়েছিলাম, ড্রয়িং রুমে শুয়েছিলাম, ঠিক আছে। তারপরের দিন সকালবেলা আমি বলতেছি আমি বাসায় যাব। তারপরে মানে বাড়িতে যাব? আমি বাড়িতে যাব। তো বললো তুই বাড়িতে যেতে পারবি না, যতদিন আমার টাকা শোধ না করতে পারবি তুই এতদিন বাড়িতে যেতে পারবি না। ওই কথাটা আমার মনের ভিতরে অনেক কষ্ট লেগে গেছে। এটা কে বলছে? ওই খালা বলছে।
যতদিন আমার হেনতে যাইতে হলে আমার টাকা শোধ করে তারপর যাইতে হবে। তারপরে উনি ওই কথা বললো, গেল। তারপর আরেকদিন গেল, তারপরে আমি আবার বললাম আমি বাড়ি যাব। আমি মন খারাপই থাকি। তারপরে মাঝে মাঝে আবার জিজ্ঞেস করতো মন খারাপ, আমি বাড়ি যাবি? আমি বললাম হ্যাঁ। ওইটা বললে ওনার মন খারাপ ওই বাসা থেকে আপনি বের হতেন, কোথাও বেড়াতে যেতেন? না, আমি কোথাও বের হইনি, আমি ছিলামই যে অল্প কিছুদিন। তো যখন ওই যে ওই ঘটনা হওয়ার পর আমার মনটা ভেঙে গেছে। ওই যে উনি ওই কথাটা উনি এইবার ওই দিন বলছে, আবার বলছে। একটা বাচ্চাকে যদি আপনি সাসপেক্ট করেন সে চুরি করতে পারে, তাহলে সাসপেক্টের জায়গাতে কিছু বিষয়ে আপনার আসতে হবে। যে ও তো সারাদিনই বাসায় কাজ করে, ও তো আসলে পার্মানেন্ট থাকার মানুষ। এটা এমন না যে আপনার বাসায় একজন গৃহকর্মী আসতেছে একটা পার্ট টাইমের জন্য অল্প কোনো কাজ করবার বাইরে চলে যাচ্ছে, এরকম তো না। তার মানে ও কিছু যদি চুরি করে তাহলে ও বাসার মধ্যেই রাখবে। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে ওর বয়স অনুসারে ও যদি এত টাকা চুরি করে বা এরকম সাহস যদি পায়, তাহলে এর আগে ও ছোটোখাটো চুরি করেছে। নইলে এত বেশি টাকা একবারে একটা বাচ্চার মনে অসম্ভব চুরি করাটা, সাহসই পাবে না। সো এখানে সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে, এটাও চিন্তা করা উচিত। 3 নম্বর হচ্ছে যদি চুরি করে থাকে তাহলে ওর সাথে কার কার সম্পর্ক আছে? পাশের কারো সম্পর্ক আছে, আশেপাশের কেউ সম্পর্ক আছে, বা বাড়িতে অন্য কেউ আসে, তাহলে তাকে সে টাকাটা দিয়ে দিতে পারে কিনা, পাস করে দিতে পারে কিনা, এগুলো তো চিন্তা করার ব্যাপার আছে। এগুলো অনেক কিছু চিন্তা করার পরে যদি আপনার রেজাল্টটা নেগেটিভ আসে, সেই জায়গাটা থেকে খুব স্বাভাবিকভাবে রেজাল্টটা নেগেটিভই আসতো, যে কারণেই আমি প্রশ্নটা করেছি, মানে ইস্যুটা তুলেছি। তাহলে তো লজিক্যালি ওর প্রতি এই অত্যাচারটা করা সম্ভবই ছিল না। যে আমার মনই বলতে সেটা সম্ভব না ওর দ্বারা, তাই না? তো এই অত্যাচারগুলো হয় বিশেষ করে গৃহকর্মী যারা আছেন, প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক যারাই কাজ করেন, এই অত্যাচারগুলো হয় খুব মারাত্মক লেভেলে হয়। এটা সম্পূর্ণই ভুল, আল্লাহ জানে এটা সম্পূর্ণই ভুল। এই জিনিস মাফ করছেন ওদেরকে মন থেকে? মাফ করছেন ওদেরকে মন থেকে? কোনোদিনও না, কারণ আমি দোষটা করিনি। ওদের তো বোঝা উচিত ছিল যে আমি এই জিনিসটা করতে পারি কিনা। আমি তো বুঝি না কোনো কিছু। যে কোনো ক্রাইম, যে কোনো অন্যায় করার আগে আর আমি দুইটা ছিলাম জিনিস চিন্তা করবেন। একটা হচ্ছে যদি আপনি বিলিভার হন যে কিছু অপরাধ, কিছু অন্যায়, কিছু ভুল থাকে সরাসরি সৃষ্টিকর্তার সাথে, যে আল্লাহর হক যেটাকে আমরা বলি, সেগুলোর জন্য আল্লাহ আপনাকে মাফ করে দিবেন হয়তোবা, যদি আপনি মাফ চান, কারণ উনি দয়ার সাগর, দয়ার ভাণ্ডার। কিন্তু একটা কিছু কিছু থাকে বান্দার হক, এ ব্যাপারে উনি স্পষ্টত বলেছেন এ ব্যাপারে তার কিচ্ছু করার নেই যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তোমাকে মাফ না করবে। সো বান্দার হকের জায়গাটায় ভুল করার আগে একটু চিন্তা ভাবনা করেই ভুলটা করতে হবে, এই হচ্ছে বিষয়। চলেন যেখানটায় আমরা ছিলাম, যে বললো যে টাকা শোধ না করা পর্যন্ত যেতে পারবি না, তারপর এতটুকুই বললো। আমি যেতে বললে তুই আমার টাকা শোধ করে তারপর যেতে হবে। তো আমি আর আমার মন ভেঙে গেলো। তো উনি তো আমার বাড়িতে নেবেন, আমি টাকা কোথা থেকে শোধ করবো? আমি তো এই টাকা নিয়ে নেই। আমার কষ্ট হয় কিসের জন্য, যে আমি আমি কিভাবে ওদের ওদের ওরা তো বড় মানুষ, আমি তো ছোট মানুষ, যে আমি এই টাকাটা নিতে পারি কিনা, ওই সেটটা তো ওদের থাকা উচিত যে ওই টাকাটা আমি নিতে পারে কিনা। আর আমি ছিলাম কিছুদিন ওদের বাসায়, আমি তখন কিছুই বুঝি না। আমি আসছি কতদিন ধরে, 15-20 দিন, এই কিছুদিন। তারপরে ওই কথাটা বলার পরে আমার মনে আসলো যে আমি নিজে থেকে আমি বাড়ি চলে যাবো, আমি হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাবো। চিনতেন আপনি? নিশ্চয়ই চিনতেন না। না, আমি চিন্তাম না, আমার মনে আসলো আমি হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাবো। আমার যেটা মনে আছে আমি সেটাই বলতে। ওখান থেকে নিয়ে আসছিল কি হাঁটতে হাঁটতে? মনে আসছে এটা, কিন্তু আপনি বলছেন আমি না, হাঁটতে মানে হাঁটতে। আমি ওই সময় আমার আমার মনে হয়েছিল যে আমি এখন কি করবো। উনি বলতেছে মানে আমি পুরো বাড়ি বাংলাদেশ যাবো। হাইটা ফেলবো দরকার হলে, বিষয়টা এরকম। হ্যাঁ, তারপর তারপরে এখন আমি দেখি একদিন সকাল 9টা বাজে দেখি গেট খোলা। উনি কোথাও একটা গেছে, নিচে গেছে হয়তো, নাকি কই গেছে জানি না। পরে গেট খোলা, পরে আমি নিচে গেলাম। নিচে গেলে এখন আমার মনে হলো আমি হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাবো। আমার মনে হলো আমি এখানে থাকবো না। আমি ওর 2 দিন পরেই আমি ওই গলি থেকে, ওই বাসা থেকে নাইমা আমি গলি থেকে বের হয়ে গেছি। তারপরে সরাসরি হাঁটতেছি। আমার মনে একটাই ভাবনা, আমি হাঁটলে হয়তো বাড়ি চলে যাব। আমার মনে তখন এই চিন্তাই। আমার মন বারবার সামনে গেলে আমি বাড়ি খুঁজে পাবো, সামনে গেলে আমি বাড়ি খুঁজে পাবো। কিন্তু হাঁটতেছি, রাস্তা তো আর শেষ হয় না। আমি সরাসরি হাঁটছি, কোনো এদিক ওদিক পিছিয়ে যাইনি। গলি থেকে বের হয়ে বাঁ দিকে হাঁটছি, বরাবর হাঁটছি। হাঁটতে সন্ধ্যা হয়ে গেছে। যখন সন্ধ্যা হয়ে গেছে তখন আমি একটু দাঁড়াই গেছি, যে আমার কান্না চলে আসতেছে তখন। না, তখন আমার সন্ধ্যা হয়ে গেছে বলতে আমি তখন একটা বস্তির সামনে যা দাঁড়াইছি, দেখি ওখানে কয়েকজন বাচ্চা খেলতেছে। তো ওইগুলা দেখে আমি দাঁড়াই গেছি।
ওদেরকে দুইটা মেয়ে দেখছি খেলতেছে, ওদেরকে দেখে আমি দাঁড়ায় গেছি, তো আমি দাঁড়ায় ওদের খেলা দেখতেছি। পরে ওই মেয়েরা নিজে থেকে দুইটা মেয়ে আমার কাছে আসছে, পরে আইসে বললো আরে ও তো ওই আন্টির মেয়ে, ওই আয় ওরা নিয়ে যাই। ওরা নিয়ে আমি যাই দাঁড়ানোর সাথে সাথে ওইটা ছিল, ওই জায়গাটা আমি চিনি, ওই মিরপুর 2 নম্বর হার্ট ফাউন্ডেশন ওইটা। তখন ওখানে হাসপাতাল হয়েছে। তখন ওনার বাড়ি বের করতে পারবেন যিনি আপনার সাথে এরকম অত্যাচার করছিল? না না আমি জানি আচ্ছা, না বিষয়টা। তারপর ওই মেয়ে দুটো আমার কাছে এসে বলতেছে ওই 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 হাসপাতালে একজন আয়া কাজ করতো, ওনার নাম বলতেছে, বলে ও ওর মেয়ে, আয় ওরা নিয়ে যাই, ওর মার কাছে নিয়ে যাই। আসলেই নাকি? না না না, আচ্ছা, ওরা আইডিয়া করেছে, হ্যাঁ হ্যাঁ। চেহারার সাথে মিল দেখে বলতেছে ও তো ওই আন্টির মেয়ে, আয় তুমি তোমার মার কাছে যাবা। আমার বলতেছে তুমি মার কাছে যাবা। আমি বলছি হ্যাঁ। পরে আসো তোমার মার কাছে নিয়ে যাও। ওরা নিজে থেকে বলে আর তোমার মার কাছে নিয়ে যাও। পরে ওরা হাসপাতালের ভিতরে নিয়ে ওই আন্টি ওনার ডাকছে যে ওনার মেয়ে আসছে, ওনার খবর দেন। ওনারা বললো যে ওনার মেয়ে আসছে, খবর দেন। তো ওনারা খবর দিছে, উনি তো দৌড়ে আসছে যে আমার মেয়ে এখানে কেন আসবে। উনি দৌড়ে আসছে, পরে আয়সা দেখে অনেকে কে, তো আমার মেয়ে না। তো উনি এটা বলতেছে, বলার পরে উনি বলছে ঠিক আছে। তারপর আমার জিজ্ঞেস করলো তোমার বাড়ি কই। আমি বললাম আমার সামনে। তারপরে বলার পরে যে উনি আমার কোলে নিছে। তারপরে নাম জিজ্ঞেস করলো, নাম বললাম। আমাকে আর কিছু বলতে পারো? আমি কি না আর কিছু জানি না, আমি আর কিছুই আমি বলিনি, আমি আর কিছু জানি না। তারপরে বলে তো তাহলে হারাই গেছে। তো উনি আমার কি করলো, তো ও যখন কোলে নিছে, উনি আগে কি করলো, অনেকে মানুষ জড়ো হয়ে গেছে, উনি করলো সবাই তোমরা দূর যাও। ও সারাদিন হাসছে, ওর আগে খাওয়াইনি। তারপরে উনি আমারে, ওনার গায়ে চাদর ছিল, ওই চাদর দিয়ে আমারে পেঁচায়। তারপর ওনার কাছে খাবার ছিল, ওই খাবার খাওয়াইছে বসে, খাওয়ায়। তারপরে এখন বিভিন্ন অনেক মানুষ হয়েছে, ওই সবাই বলতেছে আমারে দিয়ে দাও, আমারে দিয়ে দাও। তারপরে উনি বলে না আমি কাউরে দেবো না, ও যখন আমার মেয়ে যখন ওরই করছে, ওরা আমি নিয়ে যাবো, ওরা আমি কাউরে দিতেছি না। যদি কেউ পাও তো ওর ঠিকানা, তখন আমার সাথেই করে। উনি ওই হাসপাতালে আয়ের কাজ করে। তারপরে ওই সন্ধ্যাবেলায় উনি আমারে ওনার বাসায় নিয়ে যায়। এনাকে মা ডাকছেন পরে? হ্যাঁ, ওনারে আমি মা ডাকছি। ওনার কাছেই বড় হয়েছেন? ওনার কাছে আমি 3 বছর ছিলাম। পরিচয় আছে, যোগাযোগ আছে ওনার সঙ্গে? হ্যাঁ, যোগাযোগ আছে। আচ্ছা। তারপরে উনি আমার পুরাই ওনার নিজের মেয়ের মধ্যে আমার মধ্যে কোনো তফাৎ নেই। উনি আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসা দিছে। আর অনেকে আমি ওনার মানে যাওয়ার 2 দিন পরেই আমি ওনারে মা ডাকতে শুরু করছি। উনি বলছে তুই আমার মা বলবি। আর উনি সবাইরে বলছে যে ও আমার মেয়ে। ওনার কি আপনার মতো মেয়ে ছিল একটা? হ্যাঁ, ওনার 3 মেয়ে 2 ছেলে। উনি সংসার চালাইতো, উনি কাজ করে সংসার চালাইতো। তার মধ্যে আবার আমার নিয়ে গেছে। 3 বছর পর কি হয়? তারপরে 3 বছর পরে আমি ইচ্ছে করে একটু সমস্যার কারণে আমি ইচ্ছে করে মানে যখন মার কাছে আসার পরে 2-1 বছর পরে মার এক আত্মীয় আছে, ওনার মেয়ে বিয়ে দিছে। তো ওনারা আমাকে দেখছে, দেখার পর আমাকে চাইছে যে ওরা আমাদের দিয়ে দেন। তো আমার মা দেয়নি, বলছে না আমি ওরা দিব না, কাউরে দিব না। অনেকেই চাইছে, তো উনি আমার কাউরে দেয়নি। তো দেয়নি। তারপরে যে অনেক 2-1 বছর চলে গেল। তারপরে আমার একটু মায়ের সমস্যার কারণে পরে আমি নিজে থেকে বলছি আমি ওখানে চলে যাব। ওই কাকার যিনি আমার বিয়ে শাদী দিছে, আমি ওনার কথা বলছি যে আমি ওনার বাসায় চলে যাব। ওনার কাছে ছিলেন, তারপরে উনি আপনাকে বিয়ে শাদী দিয়েছে। আপনার বাচ্চা কাচ্চা কয়জন? 2 জন। কি ছেলে না মেয়ে? এক ছেলে এক মেয়ে। আচ্ছা, আর হাজবেন্ড আসছে আপনার সাথে আজকে? জি। ওকে। এই অনুষ্ঠানের ব্যাপারে কে আগ্রহ দেখিয়েছে, উনি না আপনি? অনুষ্ঠানের ব্যাপারে আগ্রহ দেখেছে আমার ননসের এক মেয়ে আছে, ও দেখতো। উনি দেখে তারপর আপনাকে বলছে? হ্যাঁ, বলছে। আমার বিষয়টা আগে কেউই জানতো না। যখন ইদানিং আমি ওই যে একটু খুঁজতে গেছিলাম, ওর থেকে কিছু মানুষ। কুমিল্লা দাউদকান্দি গিয়েছিলেন খুঁজতে? গিয়েছিলাম। কাকে সাথে করে নিয়ে গেছিলেন? আমার শ্বশুরকে সাথে নিয়েছিলাম। মানে শ্বশুর জানেন, জেনে শুনে বিয়েটা দিছেন নাকি? হ্যাঁ, বিয়ের আগে সবাই ওনাদের জানাই দিছে। দাউদকান্দি গিয়ে কোথায় খুঁজেছেন? মানে আমার শ্বশুর বাড়ি যেখানে, ওইখানে এক খালা আছে, ওই খালা। ওর বাড়ি কুমিল্লা দাউদকান্দি? না, ওই খালা আছে, ওই খালার মেয়ে বিয়ে দিছে কুমিল্লা। তো ওখানে গিয়ে আপনারা খুঁজছেন? ওইখানে গেছি। হ্যাঁ, গিয়ে ওই মেয়ের শাশুড়িরে বলছি, তো ওই মেয়ের শাশুড়ি বললো তুমি তো খুঁজলে তো পাইতে পারো, একটু খুঁজে দেখো, এরকম গ্রাম আমাদের ওখানে আছে। পরে ওনাদের বাসায় গেলাম, 1 রাত ছিলাম। তারপরে উনি কিছু গ্রাম দেখছে। তো আমি বলছি আমাদের গ্রাম হইলে আমার ভাই বোনের নাম বললেই পাবেন। তো উনি কয়েক গ্রাম দেখছে, তো মিলে নাই, কয় এরকম তো কেউ কাউরে চিনে না। তারপর আমি যেরকম গ্রামটা দিছিলাম যে আমাদের গ্রামটা এরকম, তো ওই গ্রামে গেছি। কিরকম আপনাদের গ্রামটা?
আমাদের গ্রাম তো ওই যে পশ্চিম দিকে নদী আছে, আমাদের ঘরের সামনে মসজিদ আছে। তো আমাদের গ্রাম থেকে আরেকটা গ্রাম আছে, ওই গ্রামে ওই উঁচু একটা জায়গার মধ্যে একটা মাজার ছিল, এটা আমাদের গ্রামের পাশের গ্রাম। তো ওইটাই আমি ওনারে বলছি, তো বলছে আমাদের এখানে অনেক মাজার আছে, এরকমই ওই একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে একটা মাজার আছে ওইটাই। আমার নাম বিলকিস, আমি 7 বছর বয়সে হারিয়ে যাই। আমার 4 ভাই 3 বোন ছিলাম। বড় ভাইয়ের নাম বাচ্চু, মেজো ভাইয়ের নাম মনির, সেজো ভাইয়ের শাহজালাল, ছোট ভাই নুরু, বড় বোন আসমা, মেজো বোন নার্গিস। এখন বলেন। হ্যাঁ, আমার বড় ভাইয়েরা বাসা বলেও ডাকতো বাড়ির সবাই। বড় ভাইয়ের কি ডাকতো? বাদশা বলে। আচ্ছা। জেলা কুমিল্লা, দাউদকান্দি। আমার বাবা মৃত সিরাজ, মা মৃত রওশনারা। আমার বড় ভাই ঢাকায় থাকতো, মায়ের সাথে ঢাকায় এসেছিলাম। ছোট ভাই নৌকা চালাতো। আমাদের গ্রামের পশ্চিম দিকে নদী ছিল। আমাদের ঘরের সামনে মসজিদ ছিল। আমার বড় মামার 2টো মেয়ে ছিল, একজনের নাম ইয়াসমিন, আরেক মেয়ের নাম জেসমিন। আমাদের গ্রামে ঝগড়া মারামারি হতো। আমার মা মারা যাওয়ার পরে, হ্যাঁ, একবার দেখছিলাম। আচ্ছা, আমার মা মারা যাওয়ার পরে আমার নানু আমাকে এক খালার কাছে দিয়ে দেয়। আমি ওখান থেকে সকালবেলা ইচ্ছা করে বেরিয়ে যাই। আচ্ছা, এখানে মহিলা আমাকে নিয়ে আসে, তারপরে এই হারাই যাওয়ার ঘটনা। আল্লাহ ভরসা, অনেক নাম মনে আছে আপনার, অনেক এলাকার নামও মনে আছে। এখন বাকিটুকু আপনার কপালে যদি থাকে, আল্লাহ যদি লিখে রাখে তো হবে আর কি। আপনি কোথা থেকে এসছেন? কোন জেলা থেকে? নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ থেকে আসছেন। কতদিন চেষ্টা করছেন এই অনুষ্ঠানে আসার জন্য? 3 মাস। 3 মাস। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন এবং একই সাথে কুমিল্লা দাউদকান্দির যদি কোনো গ্রুপ থেকে থাকে, কুমিল্লা দাউদকান্দির যদি কোনো ফেসবুকে যদি কোনো গ্রুপ থেকে থাকে, সেই গ্রুপে এটা ট্যাগ করেন বা শেয়ার করেন। সেই এলাকার লোকজন যারা আছেন তারা একটু চেষ্টা করেন কুমিল্লা দাউদকান্দির এই সিরাজ নামে কেউ আছে কিনা। বাবার নাম কি বললেন? সিরাজ, এবং মায়ের নাম হচ্ছে রওশন, এবং এছাড়াও বড় ভাইয়ের নাম যেটা বাদশা বা বাচ্চু, এই নামে, এবং ভাই বোনদের নাম যদি এগুলো মিলে যায়, ছোট ভাই নুরু, সেজো ভাই শাহজালাল, মেজো ভাই মনির, বোন নার্গিস, আরেকজন আসমা, এগুলো যদি মিলে যায় তাহলে আলহামদুলিল্লাহ আমরা ওকে ওর পরিবারের কাছে ফেরাতে পারবো। আজকে কে কে সাথে এসছে? শুধু হাজবেন্ড আসছে সাথে করে। তো ঠিক আছে, আর কিছু বলার আছে? যদি ফ্যামিলি পেয়ে যান তাহলে এই খালার